أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي সুপ্রিয় ভাইরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তো এই ডিপ্লোমাটার যে প্ল্যানিং এবং এরপর এটার যে ডিজাইনিং এভরিথিং এর মধ্যে প্রভাব ছিল আপনাদের ফিনল্যান্ডের ডক্টর রূপনতুন ভাই, আপনাদের সাথেই বিভিন্ন ইসলামিক স্টাডিতে বসেন আমি জানি। হিজবুল ভাইও বিভিন্ন সময় অ্যাডভাইস করেছেন আলহামদুলিল্লাহ। তো আমরা চেষ্টা করেছি যথাসম্ভব আমার জীবনের কাজে লাগে এরকম একটা কোর্স ডিজাইন করার জন্য, এবং সবচেয়ে কম সময়ে আমরা যাতে ব্যালেন্স করে যে জরুরি কন্টেন্ট গুলো দিতে পারি এইভাবে করে আমরা চেষ্টা করেছি ডিজাইনটা করার। এটা 1200 পৃষ্ঠার একটা পাঠ্যসূচি নিয়ে। তো এক্স্যাক্টলি 1200 পৃষ্ঠা না, কিছু কম বেশি আছে। 1200 পৃষ্ঠা হচ্ছে এটা জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য যে কি পরিমাণ কন্টেন্ট আমরা আসলে পড়তে যাচ্ছি। এবং এখানে এই কোরআনের বিভিন্ন অংশ আছে, সিরাতের বিভিন্ন অংশ আছে, ইসলামী আকীদা, উসুলের ফিকহ বা ইলমুল কোরআন, এই বিষয়গুলি নিয়ে প্রত্যেকটা টপিকে আমরা চেষ্টা করব কিছু না কিছু বিষয় টাচ করার ইনশাআল্লাহ। এই যে ডিপ্লোমাটা, এই ডিপ্লোমাটা আসলে কেন? প্রথম যে বিষয়টা আমি বলতে চাই সেটা হচ্ছে আমরা কি উম্মা অফ নলেজ নাকি আমরা উম্মা অফ ইগনোরেন্স? আমরা যদি আমাদের মুসলিমদের হিস্ট্রির দিকে তাকাই তাহলে আমরা দেখবো যে আমাদের ইসলাম শুরু হয়েছে কিন্তু ইকরাম অফ যে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ওইটার মাধ্যমে, অর্থাৎ পড়ো দিয়ে, নলেজ দিয়ে এই রিলিজিয়নটা শুরু। কিন্তু এই এই উম্মার একটা সবচেয়ে বড় মানে এই দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমাদের ইকরা দিয়ে শুরু করা যে রিলিজিয়নটা, সেই রিলিজিয়নটাতে আপনি দেখবেন জ্ঞানের ছোঁয়া, আপনারা দেখবেন জ্ঞানের ছোঁয়া খুব কম কম, অথবা অ্যাটলিস্ট এখন আপনারা ফিল করবেন যে এখন অনেক কমে গেছে। কিরকম কমে গেছে, কেন কমে গেছে, এটা নিয়ে আমি দু একটা কথা বলি। এই এই নলেজ গ্যাপ বা এই ডিক্লাইনটা খুব মোটা দাগে শুরু হয়েছে আমরা ধরতে পারি ফিউ সেঞ্চুরিজ আগো। 2-3 সেঞ্চুরি আগে আগে যদি আমরা ফেরত যাই তখন আমরা দেখবো যে তখন পৃথিবীতে অটোমান এম্পায়ার ছিল, মোগল এম্পায়ার ছিল, এছাড়া পৃথিবীর আরো অন্যান্য জায়গাতে ছোট ছোট মুসলিম ডাইনেস্টিগুলি শাসন করতো। এই মুসলিম ডাইনেস্টিগুলি মোটা দাগে ইসলামিক খিলাফত খিলাফত আলা মিনহাজি নবুয়াত বলতে যেরকম বোঝায় এক্স্যাক্টলি ওরকম ছিল না। বাট এটা বাস্তবতা যে তারা পারফেক্ট না হলেও তারা প্র্যাকটিক্যালি ইসলামের উপরেই মানে চর্চা করতো এবং ইসলামের রুলস রেগুলেশন মেনেই চেষ্টা করতো তাদের যে এই রুলিংটা করা সারা পৃথিবীতে এগুলি করতো। ইংরেজরা ভারতীয় উপমহাদেশ দখলের আগে ভারতীয় উপমহাদেশের জিডিপি ছিল সারা পৃথিবীর প্রায় 25%, অর্থাৎ মুসলিম এম্পায়ারদের সাথে 25% জিডিপি ছিল প্রায়। তাও শুধু একটা এম্পায়ার, ওদের হাতেই ছিল এটা পুরোটা। কিন্তু আমরা যদি আরেকটু অন্যদিকে তাকাই, অটোমান এম্পায়ার, মুঘল এম্পায়ার কিন্তু এক্স্যাক্টলি লার্জেস্ট এম্পায়ার ছিল না মুসলিমদের কখনো। অটোমান এম্পায়ার কাইন্ড অফ ওয়ান অফ দ্য লার্জেস্ট এম্পায়ার ছিল মুসলিমদের, যেটা 1900 সালের কিছু পরে গিয়ে এসে শেষ হলো। তো অটোমান এম্পায়ারও তখন পৃথিবীতে ছিল, তাদের ইকোনমিক পাওয়ার, মিলিটারি পাওয়ার, এভরিথিং তখনকার সময় কাইন্ড অফ ওয়ার্ল্ড নাম্বার 1 ছিল। কিন্তু এটা 200-300 বছর আগের কথা বা 400 বছর আগের কথা। এরপর আস্তে আস্তে ডিক্লাইন শুরু হলো। এই ডিক্লাইন গুলি কিরকম? আমাদের এম্পায়ার গুলো আস্তে আস্তে ফল করতে শুরু করলো। আমরা মুসলিমরা আমরা কিন্তু দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 630 খ্রিস্টাব্দে কুরআনের কোন একটা বিধান আনলেন। মুসলিমরা তখন ওইটা নিয়ে চিন্তা গবেষণা করতে পারতো, সেটা কিভাবে জীবনে বাস্তবায়ন করা যেত এটা তারা চিন্তা করতো এবং সেভাবে বাস্তবায়নের চেষ্টা করতো। 100 বছর পরে এসে কোরআন চেঞ্জ হয়নি, হাদিসও চেঞ্জ হয়নি, কিন্তু মুসলিম স্কলাররা এই কোরআন হাদিসকে 100 বছর পরের যে সোশিও কালচারাল অবস্থা, এটার আলোকে কিভাবে কোরআন হাদিসের এই বিষয়গুলিকে ইমপ্লিমেন্ট করতে হবে এগুলো তারা বলতেন। 200 বছর পরে, 500 বছর পরেও যখন মুসলিম একটা এম্পায়ার রান করছিল, তারা জানতো যে এই জিনিসটা কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে, এটার জন্য ইকোনমিক পাওয়ার কি লাগবে, মিলিটারি ফোর্স কি লাগবে, এটার জন্য আপনার সাধারণ মানুষদের কি পরিমাণ নলেজ লাগবে, এটার আলোকে একাডেমিক সিস্টেম কি লাগবে, এগুলি সবকিছু মুসলমানদের ডেভেলপ ছিল। কিন্তু একই টাইমে মুসলিমরা কিন্তু অমুসলিমদের সাথে ফাইটও করছিল। এই ফাইটগুলিতে কোনোটাতে মুসলিমরা জিততো, কোনোটাতে হারতো। একটা সময় মুসলিমরা যখন ক্রমান্বয়ে কন্টিনিউয়াসলি হারতে থাকলো, আস্তে আস্তে মুসলিমদের এম্পায়ারের পতন হতে শুরু করলো এবং আমাদের যে ইকোনমিক পাওয়ার, আমাদের যে মিলিটারি পাওয়ার, আমাদের যে এডুকেশন সিস্টেম যেটা এগুলির সাথে কমপ্লাই করে এবং এগুলোর উপযোগী মানুষ তৈরি করে, এই প্রত্যেকটা সিস্টেম আস্তে আস্তে কলাপস করতে শুরু করলো। এটার একটা ভালো এক্সাম্পল পাবেন যখন ব্রিটিশরা আমাদের দেশে গুলিতে গেল বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে। দেখবেন ওরা
যখন সেখানে গেল, এর আগে সেখানে মুসলিম এম্পায়ার ছিল, স্কুল কলেজ মাদ্রাসাগুলি ওই ফরম্যাটে চলতো, সবগুলিকে মাদ্রাসাই বলতো তখন, কিন্তু ওই ফরম্যাটে চলতো এবং ওইটার সাথে কমপ্লাই করে ওই ইকোনমিটাকে রান করতে পারে, ওই পলিটিক্যাল পাওয়ারটাকে হ্যান্ডেল করতে পারে, এই ধরনের করে প্রত্যেকটা ইকোনমিক সিস্টেম, আমাদের এডুকেশন সিস্টেমটা ডেভেলপ করা ছিল। কিন্তু ব্রিটিশরা গেল, তারা কমপ্লিটলি নতুন একটা ফিলোসফি নিয়ে গেল, তারা কমপ্লিটলি নতুন একটা ম্যানেজমেন্ট সিস্টেম, অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম নিয়ে গেল, নতুন রিলিজিয়ন নিয়ে গেল। অর্থাৎ তারা ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সমাজের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কিরকম হবে এটার জন্য তাদের ডিফারেন্ট ফিলোসফি এবং ডিফারেন্ট মোরাল ভ্যালুস তারা নিয়ে আমাদের সামনে গেল, যেটা আমাদের যে স্কুল কলেজগুলো তখনকার সময় ছিল এগুলি সার্ভিস দেওয়ার উপযোগী আর থাকলো না, যেটার কারণে এরপর ব্রিটিশরা কি করলো, ব্রিটিশরা আমাদের স্কুল কলেজগুলিকে রিফাইন করার চেষ্টা করলো, তারা চেষ্টা করলো, কিন্তু আমরা মুসলিমদেরকে এটা অ্যাকসেপ্ট করলাম, আমরা এটা অ্যাকসেপ্ট করলাম না। কেন? কারণ এটা তো কমপ্লাই করে না আমাদের ইসলামিক ভ্যালুসের সাথে। আস্তে আস্তে ব্রিটিশরা যেটা করলো, তারা আমাদেরগুলিকে বাদ দিয়ে দিল, তারা নিজেদের মতো করে স্কুল কলেজ প্রতিষ্ঠা করলো। আমরা মুসলিমরা ফতোয়া দিয়ে দিলাম যে স্কুল কলেজগুলিতে আমরা যাওয়া উচিত না, আমরা নিজেরা অন্য কিছু স্কুল কলেজ খুললাম, যে স্কুল কলেজগুলিতে ওয়ার্ল্ডলি সায়েন্সের কোনো কিছু তেমন পড়ানো হতো না, কেবলমাত্র থিওলজিক্যাল যে ইস্যুগুলি ছিল, ওই ওই রিলেটেড যে ডিসিপ্লিনগুলি ছিল ওগুলি পড়ানো হবে। তার মানে আমরা মুসলিমরা এখন থেকে আরো 250 বছর আগে থেকেই প্রায় আপনার ওয়ার্ল্ডলি যে সায়েন্স নলেজ বেস এগুলির সাথে ইসলামের যে সম্পর্ক, এই প্রত্যেকটা জিনিস আস্তে আস্তে আমরা দেখতে শুরু করলাম ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে অ্যাটলিস্ট। আর ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের বাইরে লার্জেস্ট এম্পায়ার মুসলমানদের ছিল অটোমান এম্পায়ার। অটোমান এম্পায়ার ওই সময়টা ডিক্লাইন ফেসে ছিল, যার কারণে আপনি ওই সময়টা দেখবেন না যে ভালো কিছু গড়ে উঠছে অটোমান এম্পায়ারে। আমি একটা এক্সাম্পল দিতে পারি, আমাদের স্লাইডে আছে, দেখবেন যে ফেল টু এস্টাবলিশ আর্টিলারি স্কুল, লাস্ট লাইনটাতে। অটোমান এম্পায়ার একটা সময় চাচ্ছিল যে লার্জ স্কেল মানুষকে টিচিং করতে আর্টিলারি টেকনোলজিগুলোর উপরে তখনকার সময়, কারণ আপনারা জানেন এখনকার সময় নিউক্লিয়ার টেকনোলজির উপরে ইউনিভার্সিটিগুলোতে পড়ানো হয়, তাই না? বায়োকেমিস্ট্রির উপরে পড়ানো হয়, ওপেনাইজেশনের উপরে পড়ানো হয়, তাই না? মিসাইল বা অ্যারোডাইনামিক্স এগুলোর উপরে, স্পেস ইঞ্জিনিয়ারিং এগুলোর উপরে পড়ানো হয়, প্রত্যেকটা জিনিসই কিন্তু পড়ানো হচ্ছে। এবং এটার উপরে বেস করে যারা তৈরি হচ্ছে তারা ভবিষ্যতে কেউ সায়েন্টিস্ট হচ্ছে, কেউ এগুলার ফার্দার ইউজ কিভাবে হবে এই জিনিসগুলো ডিভাইস করছে। তখনকার সময় অটোমান এম্পায়ার চাচ্ছিল এই বিষয়গুলোকে এস্টাবলিশ করার জন্য, কিন্তু তারা আর্টিলারি স্কুলটাই প্রতিষ্ঠা করতে ব্যর্থ হলো। তারা প্রতিষ্ঠা করেছিল, কিন্তু আলেমদের ফতোয়ার কারণে তারা একসময় বন্ধ করে দিল। আলেমদের ফতোয়ার কারণ কি ছিল? আলেমরা বললো যে মুসলিমদের স্কুল শিক্ষা ব্যবস্থা এগুলি হওয়া উচিত প্রোডাক্টিভিটির জন্য, এগুলি ডিস্ট্রাকশনের জন্য হওয়া উচিত না। এই যে একটা ফতোয়া, মানে একটা অটোমান এম্পায়ার কিন্তু কন্টিনিউয়াস যুদ্ধের মধ্যে ছিল। আপনারা যারা হিস্ট্রি পড়ে জানেন দেখবেন যে অটোমান এম্পায়ার প্রতিষ্ঠা থেকে শুরু করে শেষ পর্যন্ত কন্টিনিউয়াস যুদ্ধের উপরে ছিল, কারণ এটা ছিল ফ্রন্টিয়ার সাইডে। অর্থাৎ মঙ্গল এম্পায়ার, হালাকু খান, চেঙ্গিস খান, ওদের হাতে গড়া যে এম্পায়ার ছিল মঙ্গল এম্পায়ার, এবং ওয়েস্টার্ন ইস্টার্ন বাইজেন্টাইন যে রোমান এম্পায়ার ছিল, বাইজেন্টাইন রোমান এম্পায়ার যেটা ছিল, ইস্টার্ন রোমান এম্পায়ার, এই দুটার মাঝখানে ছোট্ট একটা জায়গা থেকে অটোমান এম্পায়ার প্রতিষ্ঠা হয়েছে। সো এটা তার জন্ম লগ্ন থেকে কন্টিনিউয়াস যুদ্ধে লিপ্ত ছিল। ইউরোপের অস্ট্রিয়ার ভিয়েনা পর্যন্ত যখন তারা যুদ্ধ করলো, এই যুদ্ধগুলির জন্য তাদের পর্যাপ্ত নলেজ দরকার ছিল, কিন্তু তারা 1700 সালের দিকে এসেও যখন একটা আর্টিলারি স্কুল প্রতিষ্ঠা করতে চাইলো, তাদের এই বিষয়গুলিতে প্রপার নলেজগুলি প্রপারলি স্প্রেড করার জন্য এবং মাস স্কেলে মানুষের কাছে, সোলজারদের কাছে পৌঁছানোর জন্য, দেখা গেল মুসলিম ক্লেরিকরা রাজি হলো না। এই জায়গাটাতে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে অটোমান এম্পায়ার আসলে দুর্বল হয়ে গেল। তো এক কথায় যেটা আমি বলতে চাচ্ছি যে মুসলিম এম্পায়ারগুলি যখন ডেমোলিশ হয়ে গেল, অন্যান্য অমুসলিম এম্পায়ারগুলি যখন মুসলিম দেশগুলো শাসন করা শুরু করলো, ওরা আমাদের দেশগুলিতে ইসলামের সাথে সামঞ্জস্যপূর্ণ যে একাডেমিক সিস্টেম, যেটা ওয়ার্ল্ডলি লাইফ এবং আফটার লাইফ দুইটাকে আমাদের লিড করতে পারে, এই ধরনের টোটাল সিস্টেমটাকে রেস্টোর করে দিল। এর মানে এই না যে এই সিস্টেমটা আমাদের ছিল না, আমাদের ছিল, কিন্তু এটা একটা ডিক্লাইন ফেসে ছিল। আর এটা যতটুকু ছিল ওইটাকেও ডিস্ট্রয় করে দিল এই অমুসলিম এম্পায়ারগুলো আমাদের দেশগুলিকে 200-250 বছর ধরে শাসন করার মাধ্যমে। এরপর যখন তারা আমাদেরকে ছেড়ে চলে আসলো, আমরা দেখলাম যে এখন আমরা মুসলিমরা নিজেরা নিজেদেরকে শাসন করতে পারি, কিন্তু আমাদের হাতে যেটা নাই সেটা হচ্ছে ওই নলেজটা, যেটা দিয়ে আমরা শাসনটা করতে পারি। আমাদের হাতে ওইটা নাই, সেই নলেজটা, যে নলেজটা দিয়ে আমরা আমাদের সোশ্যাল লাইফটাকে, ভ্যালুগুলি কি হবে, মোরাল স্ট্যান্ডার্ডগুলি কি হবে, এগুলির ব্যাপারে একমত হইতে পারি। এই কারণে আপনারা দেখবেন আজকে সিরিয়া থেকে লেবানন, ইরাক থেকে ইরান, বাংলাদেশ থেকে পাকিস্তান, প্রত্যেকটা জায়গায় জায়গায় মুসলিমরা নিজেদের মধ্যে ভাতৃঘাতী যুদ্ধ, গৃহযুদ্ধ এগুলিতে লিপ্ত।
কারণ আমাদের আমাদের কোনো কমন আন্ডারস্ট্যান্ডিং নেই যে ইসলামের ব্যাপারে আমরা আসলে কি করবো। এটার বড় কারণ আমাদের একাডেমিক সিস্টেম, যেটা আমাদেরকে একটা কমন আন্ডারস্ট্যান্ডিং এ নিয়ে আসতো ছোটবেলা থেকে, সেই একাডেমিক সিস্টেমটা কাইন্ড অফ ডিস্ট্রয়েড হয়ে গেছে। কিছু কিছু জায়গায় কিছু কিছু আলেমরা মিলে একটা করছেন, কোনো আলেমরা মিলে আরেকটা করছেন, কিন্তু এগুলি কখনো কোনোটা এতটা ডমিনেন্টলি পুরো সোসাইটির উপর প্রভাব বিস্তার করতে সক্ষম হয়নি যে আমরা সবাই একটা নির্দিষ্ট ফরম্যাটে ইউনাইটেড হইতে পারি। সো আমাদের নন ইউনাইটেড ফরমেশনটার মূল কারণ এক্স্যাক্টলি এটা না যে আমি আপনাকে মানি না, আপনি আমাকে মানেন না। এটার মূল কারণ হচ্ছে আমাদের মধ্যে ওই নলেজ ম্যাচুরিটিটা নাই, যে নলেজ ম্যাচুরিটিটা একটা জাতিকে একমুখী করতে পারে কোন একটা কমন গোলের জন্য। ওই ম্যাচুরিটিটা আমাদের নাই, এবং এটা আমরা কত বছর পিছিয়ে আছি? আমরা কমপক্ষে 200 থেকে 250 বছর পিছিয়ে আছি, যখন থেকে আমাদের পুরো সিভিলাইজেশন থেকে আমাদের টোটাল উম্মাটাকে স্টপ করে দেওয়া হয়েছিল এই বিভিন্ন কাফির শক্তি বা এম্পায়ারগুলো আমাদের দেশগুলিতে গিয়ে। কারণ তারা তখন আমাদেরকে এমন একটা সিস্টেম দিত যেটা আমাদের সাথে কমপ্লাই করে না, সো আমরা অ্যাকসেপ্ট করি না। সো এটা কাইন্ড অফ এই পুরো টাইমটা মুসলিমরা বা যারা প্র্যাকটিসিং মুসলিম বা ইসলামের ব্যাপারে পজিটিভলি চিন্তা করে তাদের বিশাল অংশটাই কাইন্ড অফ শীত নিদ্রায় ছিল। এখন আমাদের দেশগুলিতে আমরা শাসন করি, কিন্তু স্টিল মানে আমাদের মধ্যে কোনো স্কলার, আমাদের মধ্যে নলেজের পূর্ণতা আছে এরকম কোনো ব্যক্তি আমরা খুঁজে পেতে খুব কষ্ট হয়। আপনি আমি হয়তো বলতে পারি অমুক স্কলার আছে, অমুক শায়ক আছে, অমুক এই আছে, অমুক এই, অমুক সেই আছে ইত্যাদি আমরা বলতে পারি। কিন্তু আপনারা যারা নলেজ ফিল্ডে এখন পদচারণা করেন তারা খুব ভালো বোঝার কথা, অ্যাটলিস্ট হিন্দুল ভাই, আপনি ডক্টরেট মানুষ, আপনি বোঝার কথা যে আমাদের এই যে আলেমরা এখন আছেন এরা মোস্ট হচ্ছে কপি কেট আলেম। ওনারা সিম্পলি কপি করেন আগের আলেমরা কি বলছেন, আর ওনারা সিম্পলি ওইটাকে ট্রান্সফার করার চেষ্টা করেন, অর্থাৎ একজন প্রাইমারি স্কুল বা হাই স্কুল টিচার যেটা করে থাকে। কিন্তু এক্স্যাক্টলি রিসার্চ প্রফেসরশিপ যেটা বলতে যেটা বোঝায়, রিসার্চ স্কলারশিপ বা প্রফেসরশিপ, এই জিনিসটার উপরে ওনাদের খুব বেশি দখল নাই। ইস্তিহাদ করতে পারে এরকম আলেম আমরা খুব বেশি পাবো না এখন। খুব বেশি দূরে থাক আসলে, এখন নাম বলতে গেলে 2-3 জনের নাম আর মুখে আসবে না। যারই নাম বলতে যাবেন আপনি একটা পর্যায়ে গিয়ে খেয়াল করবেন যে ঠিক আপ টু স্ট্যান্ডার্ড না। কারণ ওনার যে হিস্ট্রি ওনার লাইফে, ওই হিস্ট্রিতে উনি ওই নলেজটা গেইন করার জন্য, আপ টু স্ট্যান্ডার্ড হওয়ার জন্য পর্যাপ্ত প্রাতিষ্ঠানিক শিক্ষা উনি পান না। একটা ইউনিভার্সিটিতে পড়লেই কিন্তু এই জিনিসটা গড়ে ওঠে না। ওই ইউনিভার্সিটিতে ওই প্রপার কালচারটা থাকতে হয় যেটার মাধ্যমে এটা গড়ে ওঠে। তো এই যে নলেজ গ্যাপটা, এই গ্যাপটা আর কাটে নাই বা এখনো কাটছে না। এটার কারণটা কি? কারণ আমাদের মুসলিম দেশগুলি মোস্টলি সেকুলার এজেন্ডার দ্বারা পরিচালিত এখনো পর্যন্ত। যারা মুসলিম দেশগুলি পরিচালনা করে তারা নিজেরাও মুসলিম দেশগুলিতে একাডেমিক সিস্টেমটাকে ওভাবে পরিবর্তন করতে আগ্রহী না, যেভাবে পরিবর্তন করলে আমরা একটা প্রপার মানে স্কলারশিপ আস্তে আস্তে গড়ে উঠবে ইসলাম, যেটার মাধ্যমে ইসলাম আবার রিডিফাইন্ড হবে 21st সেঞ্চুরির জন্য, যেটার মাধ্যমে মুসলিমরা আবার রাইজ করতে পারবে, প্রপারলি এক্সপ্লেনেশনটা বুঝে যে কোনটা রাইট কোনটা রং, পৃথিবীটাকে কিভাবে সাজানো যায়। আমি একটা ছোট্ট এক্সাম্পল বলি অটোমান এম্পায়ারের। অটোমান এম্পায়ার যখন 1850 সালের দিকে তারা কিছু সার্ভে করলো, দেখা গেল যে তাদের স্কুল গোয়িং বাচ্চা কাচ্চা পুরো এম্পায়ারের মধ্যে বাচ্চা কাচ্চার সংখ্যা, মুসলিম বাচ্চার সংখ্যা খ্রিস্টান বাচ্চার চাইতে কম। মানে খ্রিস্টানরা যারা টোটাল এম্পায়ারে 15% জনগণ না, তারা মোর বাচ্চাদেরকে স্কুলে পাঠিত, নাম্বার অফ স্টুডেন্টস ইন কম্পারিজন টু মুসলিম বাচ্চা কাচ্চা। চিন্তা করেন, একটা টোটাল এম্পায়ার রান করতেছে, যার মানে যেটা রান করে মুসলিমরা, যেটা এস্টাবলিশ হচ্ছে মুসলিমদের দ্বারা, মুসলিমরা কন্টিনিউয়াস ফাইটের মধ্যে আছে এভরি সিঙ্গেল সাইড থেকে। আপনি অস্ট্রিয়ার সাইড বলেন, আপনি স্পেনের সাইড বলেন, আফ্রিকান সাইড বলেন, প্রত্যেকটা সাইড থেকে অটোমান এম্পায়ার মূলত আক্রমণের উপর ছিল একটার পর একটা। এমনকি সৌদি আরবিয়ান অর্থাৎ মুসলমানদের জেনুইন যে সাইড, যেটা মুসলিম সাইড, ইস্টার্ন সাইড, এই সাইড থেকেও তারা কন্টিনিউয়াস ওয়ারে লিপ্ত ছিল, কারণ সৌদি আরব বা এগুলিকে ব্রিটেন বা এরা তখনকার সময় আলাদা রাষ্ট্র করার জন্য যথেষ্ট পরিমাণ উদ্বুদ্ধ করছিল। তো এরকম একটা এম্পায়ারে যদি এমন হয় যে তার বাচ্চা কাচ্চারা পড়াশোনাই করে না, আর যারা পড়াশোনা করে ওরা হচ্ছে খ্রিস্টানরা, আপনি এই এম্পায়ারটাকে আর খুঁজে পাবেন কোথায় পাইবেন? এবং এটাই হচ্ছিল। অনেকে বলে যে অটোমান এম্পায়ার কেন আর্মেনিয়া গণহত্যা চালালো লাস্টের দিকে, 1900 সালে কিছু আগে না। তো গণহত্যা চালানো ছাড়া তাদের তো উপায় ছিল না, কারণ তাদের তো নলেজ নাই। আর্মেনিয়াতে অধিকাংশ মানুষ খ্রিস্টান। এখন এই মানুষগুলি যখন ওয়েস্টার্ন খ্রিস্টানদের সাথে একমত হয়ে একজোট হয়ে এম্পায়ারের মধ্যে বিভিন্ন রকমের প্রবলেম তৈরি করে, এই এম্পায়ারটা তখন এটা সলভ করার ভালো কোনো উপযোগী স্টেট খুঁজে পায় না, তখন তারা গণহত্যা লিপ্ত হয়েছে। তো এই যে অবস্থাটা, আপনার নলেজ যখন উঠে যায় তখন আমরা আরো ডার্টি কাজ করি, আরো নোংরা হয়ে যায় ডে বাই ডে।
এবং আমরা পৃথিবীকে সার্ভ করার বদলে আরো বেশি ধ্বংসাত্মক কাজে লিপ্ত হই। মুসলিম এম্পায়ার গুলো এক্স্যাক্টলি তাদের এডুকেশন সিস্টেম বা এগুলো যখন দুর্বল হয়েছে, তাদের স্কলারশিপ যখন ডাউন হয়ে যাচ্ছে, ওই সময়টাতে তাদের অ্যাটিটিউড গুলো ছিল। তো এছাড়া আপনার ধরেন হায়ার এডুকেশন ফান্ডিং মুসলিমদের মধ্যে এটা এই যে গত বললাম যে 2-3 সেঞ্চুরি আগে থেকে এই ডিক্লাইনটা মুসলিমদের, বা আরো আগে থেকে। কিন্তু এই ডিক্লাইনটার পেছনে আরো একটা বড় কারণ, আমাদের যে স্কলারশিপ এগুলি নাই, এটার একটা বড় কারণ হচ্ছে আমরা হায়ার এডুকেশনে ফান্ডিং করতাম না। আপনি আজকেও আমার আপনার পাশে তাকিয়ে দেখেন, আপনাকে যদি আমি বলি যে বাংলাদেশে একটা এতিম ছেলের জন্য প্রাইমারি স্কুলের পূর্বে 2000 টাকা করে মাসে দেন, আপনারা অনেকে হয়তো আগ্রহী হবেন। কিন্তু আমি যদি বলি যে এটা কি বলে আল আজহার বা মদিনী ইউনিভার্সিটি অথবা ক্যামব্রিজে এই সোশ্যাল সায়েন্সের উপরে অথবা ইসলামিক সায়েন্সের উপরেও, কারণ ক্যামব্রিজে তো অক্সফোর্ড ক্যামব্রিজ এগুলোতে তো ইসলামিক সায়েন্সের উপরেও কিন্তু সাবজেক্ট আছে, ওটার উপরে ওয়ার্ল্ডের টপ নোচ ডিগ্রির জন্য বা নলেজ হাসিলের জন্য আমরা টপ নোচ কিছু মুসলিম ছেলেকে সিলেক্ট করতে চাই, তাদের জন্য ফান্ডিং করতে চাই, করবেন কিনা? আমার মনে হয় না খুব বেশি মানুষ এখানে করবেন। আমাকে দোষ দিয়েন না, আমি হয়তো বলবেন যে আমি কেন নেগেটিভ চিন্তা করতেছি, আমি এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। খুব বেশি মানুষ নাই যারা ফিল করে যেটা দরকার আছে। কিন্তু যদি বলে একটা এতিম বাচ্চা ক্লাস 1 2 ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করে দেন, এটা আমরা দিতে রাজি আছি। অর্থাৎ খেয়াল করেন, হায়ার এডুকেশন, ডিপার নলেজ, ইন ডেপথ আন্ডারস্ট্যান্ডিং, এগুলোর ব্যাপারে আমাদের মুসলিমদের না আন্ডারস্ট্যান্ডিং আছে, না ফান্ডিং আছে, না কোনো স্কলারশিপ আছে। এটা আমাদের জন্য অত্যন্ত মানে দুর্ভাগ্যের একটা ব্যাপার। তো এই জিনিসগুলি না থাকায় আমাদের বর্তমান অবস্থাটা কি হয়েছে? আমাদের অবস্থাটা হয়েছে এরকম যে ওয়ার্ল্ড সায়েন্সেস যে ডিসিপ্লিনগুলি আছে, এই ডিসিপ্লিনগুলিতে আমাদের অত্যন্ত কম নাম্বার অফ স্কলারশিপ আছে। কেউ যদি আজকে কোনো একটা বিষয় ধরেন, আমরা একটা ভালো ইসলামিক স্টেট প্রতিষ্ঠা করলাম, ওই স্টেটটার একটা ভালো আপনার এই টেকনোলজিক্যাল ব্যাকগ্রাউন্ডের কিছু লোক দরকার যারা ওই স্টেটটাকে গাইড করতে পারে। খুঁজে দেখবেন মুসলিম স্কলারশিপের ব্যাপারে খুবই কম। সাহিত্যের ব্যাপারে গাইড করার ব্যাপারে দেখেন নোবেল প্রাইজ হোল্ডার কয়জন আছে আপনার মুসলিম সাহিত্যে। এখন আপনি আমি হয়তো বলতে পারি নোবেল প্রাইজ তো পলিটিক্যালি মোটিভেটেড একটা প্রাইজ, এটা হইতে পারে, ঠিক আছে, এটা পলিটিক্যালি মোটিভেটেড, বাট এটাও বাস্তবতা। নোবেল প্রাইজ যারা হোল্ড করছে আজ পর্যন্ত, নোবেল লরিয়েট যারা আছে, তাদের কোয়ালিটি অফ ওয়ার্কটা দেখেন। এটা ঠিক যে এগুলি পলিটিক্যালি মোটিভেটেড, কিন্তু এই পলিটিক্যাল মোটিভেশনটাও তারা দেয় স্টার্ট দেখে, তারা রাস্তার একজন মানুষকে দেয় না সেটা। একজন নোবেল লরিয়েট মানুষের সাহিত্যগুলি পড়ে দেখেন, তার ফিলোসফিক্যাল গ্রাউন্ডগুলি বোঝার চেষ্টা করেন, দেখবেন আমি আপনি অবাক হয়ে যাবেন যে এত ডিপ একজন মানুষ এত মাল্টি ডাইমেনশনাল হইতে সে কিভাবে চিন্তা করে, কিভাবে প্রত্যেকটা জিনিসকে সেইভাবে 2-2-4 মিলাইতে পারে। এটা তারা পারে, এবং এরকম ক্যাপাসিটিফুল মানুষদেরকে এটা দেওয়া হয়। এখন এরকম হয়তো 20 জন আছে, তার মধ্যে পলিটিক্যালি মোটিভেটেড ভাবে তারা যাকে দিলে বেস্ট হয় তাকে দিচ্ছে, এটা ঠিক আছে, কিন্তু পলিটিক্যাল মোটিভেশনের কারণে তারা অথর্ব কাউকে দিচ্ছে না। তো মূল বিষয় হচ্ছে মুসলিম আপনি খুঁজে পাবেন না, আমি খুঁজে পাবো না। এখন হয়তো কেউ বলতে পারে মুসলিম থেকে দেওয়া হয় না পলিটিক্যাল মোটিভেশন এগুলির কারণে, কিন্তু আপনি খুঁজে দেখবেন মুসলিমদের রাইট আপ আপনি খুব বেশি ভালো কিছু খুঁজে পাবেন না। ফিলোসফিক্যালি মানে খুব স্ট্রং। আমি 2-3 জনের নাম বলি, যেমন কার্ল মার্কস তো একজন প্রফেসর ছিল, সিম্পল। তার থিওরির উপরে বেস করে সারা পৃথিবীতে যে সমাজ বিপ্লব, সমাজতন্ত্র হচ্ছে বা হয়েছে পৃথিবীতে, এটা একজন প্রফেসরের রাইটারের উপরে বেস করে, সে কোনো অ্যাক্টিভিস্ট ছিল না। তাহলে তার লেখার ধারটা চিন্তা করতে হবে, তার হাতে কোনো আল্লাহর কুরআন ছিল না, তার হাতে রাসূলের হাদিস ছিল না, কিন্তু সে একটা থিওরি দিছে, যে থিওরিটা দিয়ে সারা পৃথিবীকে তছনছ করে দিতে পারে, এইরকম একটা মুভমেন্ট গড়ে উঠছে, সমাজতান্ত্রিক বিপ্লব গড়ে উঠছে। মিশেল ফুকোর কথা চিন্তা করেন, একজন দার্শনিক, ও কিভাবে গড়ে উঠছে। ওর ওর দর্শন আপনি যদি ওয়ান অফ দ্য মোস্ট সাইটেড অথর ইন দ্য হোল হিস্ট্রি যদি দেখেন, তাহলে দেখবেন মিশেল ফুকো একজন। ইরানিয়ান রেভলিউশন হচ্ছে 1979 বা সামথিং, মানে আমার এক্সাক্টলি মনে নেই। আপনার কারো মনে আছে ইরানিয়ান রেভলিউশন কত সালে? 1979, ঠিক আছে এটা 1979। 1960 তে মিশেল ফুকো বলছিল যে ইরান ইজ ডুইং সামথিং, মানে ইরান একটা ইসলামী বিপ্লব আসতেছে। এখন 1960 তে একজন মানুষ কতটা দূরদর্শী হলো বুঝতে পারে যে ইরান একটা ইসলামী বিপ্লব আসবে। এটা মিশেল ফুকোই লিখছে 1960 তে, যে মানে ইরানে একটা চেঞ্জ আসবে এবং ওখানে ইসলাম রাইজ করবে আবার। এবং সে শুধু ওখানে কথা বলে না, সে সারা পৃথিবীর কথাই বলছে, সারা পৃথিবীতেই বলছে। মেনলি ইরানকে উনি একদম নাম দিয়েই বলছেন যে ইরানে এটা হবে। কয়জন মুসলিম স্কলারশিপ পাবেন আপনি যারা গেস করছে 1960 তে যে
20 ইয়ার্সের মাথায় ইরানে একটা কিছু হইতে যাচ্ছে, এরকম খুঁজে পাবেন না। এরকম দূরদর্শী কোনো মুসলিম স্কলার আপনি আমি খুঁজে পাবো না। তো এইটা আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বললাম, এগুলো আমাদেরকে ভেঙে দেওয়ার জন্য বলি নাই, মনটাকে ছোট করার জন্য বলি না। আমি জাস্ট বলতে চাচ্ছি এটা যে যে 200-300 বছরের নলেজের গর্ত তৈরি হলো আমাদের মুসলিম ওয়ার্ল্ডে, মুসলিম উম্মার মধ্যে, এই নলেজের গর্ত রাতারাতি কখনো পূরণ হবে না। এই নলেজের গর্ত পূরণ হতে হলে আমাদেরকে ছোট ছোট কিছু স্টেপ নিতে হবে। এই ছোট ছোট স্টেপ গুলো, আরো দু একটা বিষয় বলি। আমাদের যে স্কলাররা এখনকার সময় আছেন, একদম আমি যদি বলি এখন 10 জন স্কলারের নাম বলতে, 10 জন যদি আপনারা বলেন, দেখা যাবে যে যদি মানে আল্লাহ কবুল করেন এমনও হইতে পারে যে ওখানে হয়তো 8 জনকে দেখিয়ে দেওয়া যাবে যে ওনাদের কোনো মৌলিক ওয়ার্ড নাই, এমন কোনো মৌলিক কনসেপ্ট নাই যেটা কোরআন হাদিসের আলোকে ওনারা আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাইতে পারছেন যে দিস ইজ কোরআন হাদিস ইজ টেলিং। ওই দেখবেন সব মিলে আগের স্কলাররা যেটা বলছে ওইটার কপি পেস্ট এবং ওগুলো নিয়ে আর্গুমেন্ট। এই মানে মানে মৌলিক চিন্তা, রেভলিউশনারি রিসার্চ কোরআন হাদিস বেসড, এইটা করার কোনো সামর্থ্য আপনারা মুসলিম স্কলারশিপের মধ্যে এখন খুব একটা দেখবেন না, ইনক্লুডিং মি। আমি নিজেও পিএইচডি হোল্ডার। এই আপনাদের সামনে এই হিজবুল ভাই আছেন, উনিও পিএইচডি হোল্ডার। পিএইচডি হোল্ডার তো বর্তমান যুগে তো এই জন্যই সেট করা হয়েছে ওরা রিসার্চটা করতে পারে বা করবে, তাই না? আমরাও এটা এই লেভেলটা আমরা মানে উপযোগী না, মানে আমরা অনেক ট্রেনিং পেয়েছি, বাট মানে স্টিল আমাদের ফিলোসফিক্যাল ওই ম্যাচুরিটিটা পুরোপুরি আসেনি সেভাবে। কারণ আপনি 1000 জনকে ট্রেন করলে সেখান থেকে 5 জন খুব হাই লেভেল ম্যাচিউর হয়। তা আমরা ট্রেন্ডই হয়ে সব মিলিয়ে 10 জন সারা পৃথিবীতে, 20 জন, 50 জন, 100 জন, বা হয়তো 1000 জন মুসলিম ট্রেন্ড হয়। অন দা আদার হ্যান্ড ওদের 1 লক্ষ ট্রেন্ড হচ্ছে। মুসলিমদের থেকে তখন 2 জন হয়তো স্কলার তৈরি হয় সারা পৃথিবী ব্যাপী, আর ওদের থেকে তখন 50 জন তৈরি হয়। তো এটা কখনো বিট করা সম্ভব না। আমাদের বাচ্চারা যে লার্নিং গুলো করা দরকার, যে স্কিল গুলো জানা দরকার, আমাদের বর্তমান যে এডুকেশন সিস্টেম গুলো মুসলিম দেশগুলিতে আছে, সে বাচ্চারা যে স্কিল গুলো ওখান থেকে শিখা দরকার, আমাদের বাচ্চারা ওটা শিখে না। যেমন কোরআন সহি করে পড়া, কোরআনের অর্থ সহ একবার পড়া, রাসূলুল্লাহর জীবনীটা একবার পড়া, হ্যাঁ, কোরআনের সূরাগুলি মুখস্থ করা। সবাই হাফেজ হওয়ার দরকার নেই, কিন্তু কিছু ভালো ভালো সূরা, একটা একটা বড় অ্যামাউন্টের সূরা মুখস্থ করা, এগুলিকে আমার আপনার 25 ইয়ার্স এর পরে পার্সোনাল মোটিভেশন থেকে ঘরে বসে বসে শেখার বিষয়, এগুলো এরকম কোনো বিষয় না। এগুলো একাডেমিক সিস্টেমে ইনকর্পোরেটেড থাকার বিষয় ছিল, কারণ এগুলি কোনো নলেজ না, এগুলি সিম্পল কিছু স্কিল যেটা আমার আপনার দরকার। এগুলো কিছু স্কিল, কোরআন সহি করে পড়তে পারা, এটা আসলে 25 ইয়ার্স এর পরে এসে একজন অ্যাডাল্ট মানুষ বসে বসে শেখার বিষয় না। এটা একটা বাচ্চা ছোটবেলায় শিখেলে সে এমনি শিখে যায়, এটা একটা ল্যাঙ্গুয়েজ হিসেবে। মুখস্থ করা, কোরআনের 20-40টা সূরা মুখস্থ করে ফেলে একটা বাচ্চাকে 2 বছর ট্রেনিং দিলে সে 20-50টা সূরা মুখস্থ করে ফেলতে পারে। অন্যান্য পড়াশোনার পাশাপাশি সে খেলতে খেলতে মুখস্থ করে ফেলতে পারে। কিন্তু আমরা এখন আমাদের লাইফ টাইমে 25 বছর পরে যখন 30 বছর পরে যখন ইসলামের দিকে একটু ঝুঁকি, আমরা সব মিলে কল্পনা করি যে আমি কোরআনটা সহি করে পড়বো। আমাদের স্টাডি সাইকেলগুলি কন্টিনিউয়াস ইসলামের আইডিয়া নিয়ে কথা হয় না, আমাদের স্টাডি সাইকেলগুলিতে কন্টিনিউয়াস কোরআন সহি করা নিয়ে কথা হয়। একটা জাতির চিন্তা করেন অবস্থাটা কোথায় গেছে, নলেজের ব্যাপারে দৈন্যতা, প্রভার্টিটা এ পর্যায়ে গেছে যে ওই জাতি তাদের স্টাডি সার্কেল গুলাতে, অ্যাডাল্টের স্টাডি সার্কেল গুলাতে আইডিয়া নিয়ে কথা বলতে পারে না। তারা কথা বলে সবগুলো একটা ল্যাঙ্গুয়েজের স্কিল নিয়ে, যে আরবিক আলিফ বা তাসাগুলো উচ্চারণগুলো হচ্ছে কিনা। এটা অবশ্যই ভালো কাজ, এটা উত্তম কাজ, এটা আমাদের প্রত্যেকের পারা উচিত, এবং আমরা যে পারি না এটা আমাদের বিরাট ব্যর্থতা। আর এই ব্যর্থতাটার একটা প্রকাশ আরো বেশি পরিমাণ হচ্ছে যখন আমাদের স্টাডি সার্কেল গুলিতে আপনারা তাকাবেন আর দেখবেন যে আমরা সব মিলে এগুলি নিয়ে কথা বলি। এই যে জ্ঞানের দৈন্যতা, যে জিনিসটা আমাদের একটা বাচ্চা ছোটবেলায় পারার কথা, একটা স্কুল তাকে শিখিয়ে দেওয়ার কথা, ড্যানিশ সিস্টেম বলেন, আপনার ফিনিশ সিস্টেম বলেন, এই সিস্টেমগুলো তো তাদের বাচ্চাদেরকে তাদের তাদের প্রপার নাগরিক হওয়ার জন্য একদম ছোটবেলা থেকে গড়ে তুলতেছে। ওদের বাচ্চাকে বড় হয়ে আপনি আমি মোরালিটি শিক্ষা দিয়ে বলতে হয় না যে তুমি গ্রিন লাইট না হলে পার হবে না। ও ছোটবেলা থেকে অভ্যস্ত হয়ে গেছে গ্রিন লাইট না হলে পার হওয়া যাবে না। এটা একাডেমিক সিস্টেম তাকে শিখিয়ে দিচ্ছে, কোনো বাবা মাও তাকে কিন্তু শিখায় না। এটা তার একাডেমিক সিস্টেমে শিখিয়ে দিল যে তুমি রেড লাইট থাকতে যেতে পারবে না, এবং এটা শুধু রেড লাইটে রাস্তা পার হওয়ার বিষয় না, এটা একটা ফিলোসফি যেটা তোমার মাথায় গেঁথে নিতে হবে। তুমি সমাজের কোনো জায়গাতে যেটা ইলিগাল সেটা করতে পারবে না, করা উচিত না তোমার। এটা তারা শিখাই দিতে পারছে, কিন্তু আমাদের বাচ্চাদেরকে কেন আমরা অ্যাডাল্ট হওয়ার পরে 25 বছর হওয়ার পরে
আমি আপনি গিয়ে ইসলামিক কাজ যারা করি তারা একে অপরকে মোটিভেট করতে হয়। এটা বড় কারণটা কি? বড় কারণটা হচ্ছে ওই যে আমাদের একাডেমিক সিস্টেম ধ্বংস হয়ে গেছে, আমাদের ইম্পেরিয়াল সিস্টেমগুলো, আমাদের রাষ্ট্রীয় সিস্টেমগুলো ধ্বংস হয়ে গেছে। যে ধ্বংসগুলির কারণে এখন আমাদের লোকগুলি ছোট বাচ্চা থেকে বড় হওয়া পর্যন্ত সে আর প্রপারলি গড়ে ওঠে না। এরপরে আমরা এই প্রপারলি গড়ে না ওঠা অবস্থাতে আমরা এবার ব্যক্তিগতভাবে কেউ কেউ মোটিভেট হয়ে, বন্ধু বান্ধবের মাধ্যমে মোটিভেট হয়ে একটু একটু পড়তে চেষ্টা করি। তো আমাদের পড়ার ক্রেডিট কি? আমরা ক্রেডিট দিই কে কয়টা সূরা আরো মুখস্থ করলো অ্যাডার করে শেষে, কে কতটুকু ফিলোসফিক্যাল আন্ডারস্ট্যান্ডিং পাইলো ইসলামের, হাকিকত ইসলামটা বুঝতে পারলো, মাকাসিদ অফ ইসলামটা বুঝতে পারলো। আমরা এটা নিয়ে আলোচনা করি না। আমরা আলোচনা করি সব মিলে কে কয়টা সূরা মুখস্থ করলো আর আইনের উচ্চারণ গাইনের উচ্চারণ ভালো মতো হইল কিনা। এটা আমাদের জন্য এটা একটা নলেজের মানে আমাদের যে টোটাল যে দৈন্যদশা উম্মাহ এটা খুব ভালোভাবে ফুটাই তোলে। আমি জানি না আপনারা আমাদের প্রত্যেকটা কথা কিভাবে নিবেন, বাট আমি জাস্ট আপনাদের কাছে আরজ করবো যে একটু চিন্তা করতে আর কি, ইভেন যদি আপনাদের দ্বিমত থাকে। তো সহজভাবে বিষয় হচ্ছে আওয়ার সোসাইটি আর নট এনলাইটেন্ড উইথ ইকোনমিক, পলিটিক্যাল, সোশ্যাল এন্ড মিডিয়া ডিটেইলস। আমাদের সোসাইটি এনলাইটেন্ড না, আমরা প্রত্যেকটা জায়গায় একটা ডার্কনেসের মধ্যে আছি, আমরা একটা হোলের মধ্যে আছি। কিন্তু এই হোলের মধ্যে থাকাটা কি আমাদের টার্গেট কিনা? না, এটা টার্গেট না। এবং এই হোলের মধ্যে থাকবো এটিকে আল্লাহ রাসূল বলছেন কিনা? না, এটাও বলেন না। আল্লাহ রাসূল বলছেন যে লাইট ইজ কামিং। কেন? কিভাবে? কারণ আমাদেরকে বলা হয়েছে যে আবার আমরা বিজয়ী হব। কিন্তু এই লাইট যে কামিংটা হবে এটা এটা এরকম না যেটা আকাশ থেকে লাইট গুলা পড়বে। এই লাইট গুলো আমার আপনার চেঞ্জের মাধ্যমে হবে। আর আমার আপনার চেঞ্জ করতে হলে আমি আপনি আজকে ছোটবেলা থেকে যেটা লার্ন করা সেটা লার্ন করতে না পারলেও আজকে আমরা প্রথম স্টেপটা ইসলামের দিকে দিতে পারি এভাবে যে আমি ইসলামের অ্যাটলিস্ট মাকাসিদটা প্রপারলি বুঝবো। এবং তার সাথে রিলেটেড যে ছোটখাটো কাজগুলি, ইসলামের বেসিক স্তম্ভগুলি, আমলিয়াতের বেসিক স্তম্ভগুলি, এগুলি আমরা একটু মাথায় নিই। এবং এটা দিনের পর দিন মাথায় নিচ্ছি বলে লাইফ পার করে না, বরং এটাকে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে আমরা মাথায় নিয়ে আমরা চেষ্টা করবো আরো অ্যাডভান্স হওয়ার ইনশাআল্লাহ। আর এই পুরো জিনিসটাকেই মানে এই পুরো জিনিসটাকে অ্যাড্রেস করার জন্য এই শর্ট ডিপ্লোমা কোর্সটা, এটা খুবই ছোট একটা ডিপ্লোমা কোর্স, মাত্র 1200 পৃষ্ঠার কন্টেন্ট। আপনার আমার মনে হতে পারে এখানে কি বা হয়, কিন্তু স্টিল এই কন্টেন্টটাকে আমরা এমনভাবে ডিজাইন করার চেষ্টা করছি যাতে এই জিনিসটাকে অ্যাড্রেস করা যায়, এই গ্যাপটাকে, নলেজের যে গ্যাপটা আমাদের তৈরি হচ্ছে। এবং আমরা যে মিনিমাম মানে সিটিজেনশিপ ফিল আপের জন্য রেডি না উম্মাহ। সিটিজেনশিপ ডেনমার্কের বা ফিনল্যান্ডের না, অথবা বাংলাদেশের বা পাকিস্তান বা সৌদি আরবিয়ার না, মানে ইসলামের যে সিটিজেনশিপ, উম্মার যে মেম্বারশিপ, এটা ফিল আপ করার জন্য মিনিমাম যে বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের দরকার সেই আন্ডারস্ট্যান্ডিংটাকে ফিল আপ করার জন্য এই কোর্সটা। তো আমি এখন স্পিরিচুয়াল মোটিভেশনাল পার্টে যাই নাই, আমি মেইনলি আপনাকে ওয়ার্ল্ডলি পয়েন্ট অফ ভিউ থেকে কিছু লজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে মোটিভেশন কি হতে পারে এটা বললাম। আপনাকে আরো যদি কোনো প্রশ্ন থাকে আসতে পারে। ভাই, আমরা তো মোটামুটি এতক্ষণ যা শুনলাম এটা দেখা গেল যে আমাদের কিছু ল্যাকেজ আছে এবং আমরা মোটামুটি অনেক কিছু থেকেই বিরত। তো কোনো পজিটিভ সাইড আছে কিনা যেগুলো আমাদের মোটামুটি রেডি আছে এবং কিছু হয়তো পলিশিং করলে ভালো হতে পারে? পজিটিভ সাইড তো আসলে আজকে এই বিষয়টা মোটিভেট করতে গিয়ে নলেজ সেক্টরে যে আমাদের গ্যাপটা ওইটা পূরণের বিষয়টাকে আমি তুলে আনতে চাইছি। কিন্তু আমি যদি পজিটিভ সাইড বলতে চাই, এটা তো অসংখ্য পজিটিভ সাইড অফকোর্স তার কারণে যাবে। আমরা যে কমপ্লিটলি ডিস্ট্রয়েড হয়ে যাইনি। একজন মিশেল ফুকোর মতো একজন দার্শনিক যখন ওয়েস্টার্ন একজন দার্শনিক যখন চিন্তা করে যে ইসলাম ইজ রাইজিং এগেইন, এটা কেন? কারণ আমাদের মধ্যে এমন কিছু আছে যেটার কারণে তারা স্টিল শান্তি পায় না, যে তাদের এই সিভিলাইজেশনটা টিকবে। তারা ফিল করে তাদের এই সিভিলাইজেশনটা অফ হয়ে আরেকটা সিভিলাইজেশন চলে আসবে এখানে, এবং তারা ফিল করবে এটা ইসলামিক সিভিলাইজেশন। তো এটা কিভাবে আসবে? কারণ তারা ফিল করে না আমাদের মুসলিমদের মধ্যে ইকরা দিয়ে যে রিলিজিয়ন শুরু হয়েছে এই রিলিজিয়ন থামবে না, যদি তারা সামগ্রিকভাবে গড়তেও পারে স্টিল দে উইল রাইজ এগেইন। তো অবশ্যই আপনি 50 বছর 100 বছর আগে ফেরত যান, দেখবেন মদিনা ইসলামিক ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হয়েছে মেবি 1970s বা 80s এর দিকে। আল আজহার আরো বহু আগে থেকে প্রতিষ্ঠা হয়েছে। এই দুটো ইসলামিক নলেজের ক্ষেত্রে বড় দুটো হাব হিসেবে কাজ করতেছে। এখন আমি যে একটু আগে বললাম প্রপার স্কলারশিপ গড়ে ওঠে না, এটা কারণ হচ্ছে এই জায়গাগুলিতে এখনো প্রপার কালচারটা গড়ে ওঠে না, ইনডেপথ আন্ডারস্ট্যান্ডিং এ, নলেজ ক্রিয়েশনে, কপিক্যাট না হওয়ার ব্যাপারে। স্কলারশিপ মানে যে কপিক্যাট না, এই পয়েন্টগুলো এখনো হয়তো পুরোপুরি গড়ে ওঠেনি। কিন্তু এর মানে এই না যে এগুলি 0 and 1 বাইনারি সিস্টেম, যে আসলে কিছু গড়ে ওঠেনি। অফকোর্স এখানে কিছু মানুষ তৈরি হচ্ছে, কিছু মানুষ চিন্তা করতেছে, কিছু মানুষ
আপনার ঠিকই আপনার কন্ট্রিবিউট করতেছে, কিন্তু এটা প্রয়োজনের তুলনায় এতই কম, সোশ্যাল ডমিনেন্সের দিক থেকে এতই নগণ্য যে আমরা বলতে পারি যে এখনো গড়ে ওঠে না। কিন্তু অফকোর্স উই আর অন দ্য ওয়ে টু ডু দ্যাট। তো সুতরাং পজিটিভ সাইড বলতে গেলে মানে প্রচুর পজিটিভ সাইডও বলা যাবে ইনশাআল্লাহ, এনকারেজমেন্ট পাওয়ার জন্য। আর মুসলিমদের জন্য সবচেয়ে বড় এনকারেজমেন্ট তো এটাই যে আল্লাহ রাব্বুল আলামিন বা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য বলে দিয়েছেন যে লাইট উইল কাম अगेन, আমরা এবার বিজয়ী হব, তাই না? তো স্বাভাবিকভাবে জি এটা আমাদের জন্য বড় ইন্সপিরেশন। তো আমরা বিজয়ী হব কিভাবে? রেডি হতে হবে তো। তো ভাইরা, এখন আমি প্রথম যে সাইডটা বললাম এটা হচ্ছে কাইন্ড অফ সারা পৃথিবীতে সোশিও ইকোনমিক পলিটিক্যাল একটা স্টেটে মুসলমানদের নলেজের ভূমিকা নিয়ে বলবো। কিন্তু পাশাপাশি আমরা যদি স্পিরিচুয়ালি দেখি যে রিলিজিয়নের ক্ষেত্রে, এই ইসলামের ক্ষেত্রে নলেজটা কেমন দরকার, কোরআনের কিছু আয়াত এই ব্যাপারে মানে একদম চিন্তাকে নাড়া দিতে পারে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সো আস্ক দ্য পিপল অফ নলেজ ইফ ইউ ডোন্ট নো, তুমি যদি কিছু না জানো, যারা জানে তাকে জিজ্ঞেস করো। এখন আমাদের মুসলিমদের মধ্যে যদি স্কলারশিপ গড়ে না ওঠে, তাহলে আমি জিজ্ঞেস করবো কাকে? নলেজ উঠে গেলে তো আর জানার লোক থাকবে না। এরপরে যেটা, আর দোজ হু নো ইকুয়াল টু দোজ হু ডোন্ট নো, যারা জানে আর যারা জানে না তারা কি কখনো সমান হবে? ইসলামে এই দুটোকে সমানই রাখা হয় না, দুটোর মধ্যে পার্থক্য করা হয়েছে। কতটুকু পার্থক্য করা হয়েছে এটা বোঝার জন্য দেখবেন ডান পাশের আরেকটা দেখেন, ইট ইজ অনলি দোজ হু হ্যাভ নলেজ অ্যামাং হিজ স্লেভ দ্যাট ফিয়ার আল্লাহ, কেবলমাত্র তারাই আল্লাহকে ভয় করে যাদের নলেজ আছে। এবং আবেদ এবং আলেমের পার্থক্য নেই। আবেদ মানে যারা প্র্যাকটিস করে প্রচুর, আমল করতে করতে কপালে আপনার দাগ পড়ে ফেলে, তসবিহ গুনতে গুনতে আপনার জিব্বা শুকিয়ে যায়। আবেদ দিনের জ্ঞানের খুব বেশি চর্চা নেই, কিন্তু দিনের যতটুকু জ্ঞান আছে ওটার আলোকে রাত দিন আল্লাহর পায়বন্দি করতে থাকে, এটা অবশ্যই ভালো কাজ। কিন্তু তারপরে একজন আবেদের বিপরীতে একজন আলেমের মর্যাদা কতটুকু, এটা নিয়ে অনেক হাদিস আছে। একজন আলেম দেখবেন একটা আমল খুব ছোট করে করে, একজন আবেদ অনেক বেশি করে। দেখবেন হয়তো ওই আলেমের মর্যাদাই আল্লাহর কাছে বেশি, শুধু এই জন্য না তার নলেজের জন্য, বরং এই জন্য যে ওই আমলটা ও রাইট ওয়েতে করে আসলে। তো এই জন্য দিন ইসলামটাকে প্রপারলি পালনের জন্য, নিজেদের জীবনকে সহজ করার জন্য এটা কিন্তু খুব দরকার নলেজের। আমি ডেনমার্কে যখন ছেলেপেলেরা বাংলাদেশ থেকে আসে তাদেরকে দেখি, তারা ইসলামের অনেকগুলো বিষয়কে স্ট্রিক্টলি চিন্তা করতে গিয়ে দেখা যায় যে প্র্যাকটিসটাই ছেড়ে দেয়। তখন আমি তাদেরকে ডেকে বলি যে তুমি যে এই বিষয়টা প্র্যাকটিস ছেড়ে দিচ্ছ, আল্লাহ তোমাকে এটা এত কঠিন ভাবে করতে বলে না, আল্লাহ তোমাকে এইভাবে করতে বলছে যেটা সহজ। তুমি চাইলে এখন ডেনমার্কে করতে পারো, কিন্তু তুমি কঠিন চিন্তা করে তুমি আমলটা ছেড়ে দিলে কিন্তু কোনো লাভ নেই। তো এই জিনিসগুলো অনেক সময় এরকম অনেক আমল আছে, অনেক আমল আছে মানে যেগুলি নিয়ে ফিকহি বিতর্ক করা যাবে, কিন্তু কেউ যদি বুঝতে চায় তাহলে বোঝাও যাবে চাইলে। তো এরকম মানে নলেজ যখন কারো থাকে, সে আল্লাহর আরো প্রিয় বান্দা হওয়াটার জন্য সহজ হয়। আর আমরা আল্লাহর প্রিয় বান্দা হওয়ার চাইতে বেশি জিনিস তো আমাদের দরকার নেই পৃথিবীতে। কে বিজয়ী হইলো না হইলো, মুসলিম এম্পায়ার হইলো কি হইলো না, আমাদের একাডেমিক সিস্টেম আবার রিভাইজ হলো কি হলো না, এটা তো আমার আপনার নিজের একান্ত নিজের দায়িত্ব না, মানে এটার উপরে জয়ী হওয়া। আমার আপনার কাজ হচ্ছে আল্লাহর নৈকট্য হাসিলের চেষ্টা করা, এবং সেটা রাইট ওয়েতে চেষ্টা করা, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীরা করছেন। তারা বসে বসে শুধু তসবিহ জপেন না, আবার একইভাবে তারা তসবিহ জপা কখনো কমানো না, ছাড়ানো না, তারা দুইটাই করছেন। পৃথিবীকে চেঞ্জও করার চেষ্টা করছেন, আবার নিজের ব্যক্তিগত জীবনেও রাতে যাতে আল্লাহর সান্নিধ্যে আসতে পারে নিতে চেষ্টা করছেন। তো ওই জন্য নলেজটা খুব দরকার। জানলে, জেনে রাখলে যে কিভাবে আল্লাহর নৈকট্য হাসিল করা যায়, কিভাবে সবকিছু হ্যান্ডেল করতে হয়, এটা শুধু আমি নিজেকে সার্ভ করবো না, আর শুধু আল্লাহর অনুগত্য করতেছি এরকম না, আমি সারা পৃথিবীটাকে গড়ার ব্যাপারে অবদান রাখতে পারবো ইনশাআল্লাহ। তো আমি আপনাদেরকে মোটামুটি লজিক্যাল কিছু সাইড বললাম যে কেন ডিপ্লোমাটা, আর স্পিরিচুয়াল সাইডটা দিয়ে আমি এক্সপ্লেন করার চেষ্টা করলাম যে কেন এরকম একটা মানে নলেজটা আমাদের দরকার স্পিরিচুয়াল দিক থেকে, এটা আল্লাহর মানে রেজামন্দে হাসিলের ক্ষেত্রে কিভাবে হেল্প করতে পারে আমাদেরকে। তো আমি এখন মেইন কোর্স কন্টেন্টের দিকে যাব, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আসতে পারে, না হয় কোর্স কন্টেন্টটা শুরু করবো। তো কোর্স কন্টেন্টের ব্যাপারে এই আমরা এই কোর্সটাকে সাজানোর চেষ্টা করছি এইভাবে যে একজন মুসলিম তার জীবনে ইসলাম সম্পর্কে যদি হাঁটা শুরু করে, জানা শুরু করে, ইসলামের পথে যদি হাঁটা শুরু করে, তাহলে মিনিমাম যে জিনিসগুলি তার মাথার মধ্যে থাকলে সে ইসলামের হোলিস্টিক ভিউটা বুঝতে পারবে। ইসলামের মানে কোনো একটা সাইডে বায়াস না হয়ে ব্যালেন্সড ভাবে ইসলামটাকে সে পালন করতে পারবে, বুঝতে শিখবে,
এবং অপর মুসলিমদেরকে কিভাবে অ্যাড্রেস করতে হয়, অমুসলিমদেরকে কিভাবে অ্যাড্রেস করতে হয়, ইসলামের দৃষ্টিতে কার অবস্থানটা কোথায়, এবং ইসলামের নলেজ সেক্টরগুলি কোন কোন জায়গায় বিস্তৃত, এই প্রত্যেকটা বিষয়ে একটা ইন্ট্রোডাকশন পাবে মিনিমাম লেভেলে, যতটুকু জানলে তাকে কেউ মিসগাইডেড করতে পারবে না, বা কোনো একটা বিষয়ে সে এটা ফিল করার দরকার নাই যে এটা তো আমি, মানে ও কি বললো আমি কিছুই বুঝলাম না, আমি অন্ধভাবে তাকে ফলো করতে হবে কিনা, এরকম যেন না হয়। এতটুকু নলেজ আমরা ভাই বা বন্ধুর মধ্যে শেয়ার করার চেষ্টা করব, এই টার্গেটটা নিয়ে ডিপ্লোমাটা। সো এটা কন্টেন্টটাকে ওভাবে রেডি করা হয়েছে। আমরা কিছু অংশ এখানে কোরআন এবং হাদিস থেকে রাখছি, এবং এটা হচ্ছে কাইন্ড অফ কোরআন এবং হাদিসের কিছু চুম্বক অংশ। আমাদের কোর্স কন্টেন্টে কোরআনের একদম বেসিক সূরাগুলি আর তাফসীর সহ আমরা স্টাডির জন্য ব্যবস্থা রেখেছি, এবং কোরআনের যে সূরাগুলি মুসলমানদের জন্য বর্তমান সময়ে খুব মানে টু দ্য পয়েন্ট শিক্ষাগুলিকে সামারাইজ করে নিয়ে আসছে, এই পয়েন্টগুলিতে আমরা স্টাডির জন্য রেখেছি। যেমন সূরা বাকারার বেশ কিছু অংশ, সূরা আল ইমরানের বেশ কিছু অংশ, সূরা আন-নূরের বেশ কিছু অংশ, সূরা আহজাবের বেশ কিছু অংশ, এরপরে শেষ পাড়ার যে সূরাগুলি যেগুলি মনের মধ্যে খুব প্রভাব ফেলে এবং যেগুলি ছোট্ট ছোট্ট কথার মধ্যে অসংখ্য ভাব লুকায়িত আছে আল্লাহ রাব্বুল আলামিনের, এই জিনিসগুলো আমরা এই কোর্স কন্টেন্টে অ্যাড করার চেষ্টা করছি, যাতে করে একজন মানুষ কোরআনের যে মানে মানে পাওয়ারটা এটা এটা তার মনের মধ্যে বদ্ধমূল হয়ে যায়, পাশাপাশি ওইটা শিক্ষাটা সহ। বাট পুরো কোরআনটা পড়ানোটা এই কোর্সের অবজেক্টিভ না, কারণ পুরো কোরআনটা এটা একটা লাইফ টাইম প্রসেস। যারা এখানকার পার্টিসিপেন্ট তারা আস্তে আস্তে নিজেরা পড়তে থাকবে, এটা এটা তাদের পার্সোনাল দায়িত্ব। কিন্তু আমাদের টার্গেট হচ্ছে কোরআনের চুম্বকাংশগুলি তাকে ধরায় দেওয়া, যাতে করে সে কোরআনের যে মানে পাওয়ারটা এটা সে ফিল করতে পারে। আর হাদিসের ক্ষেত্রে আমরা ইমাম নববীর 40 হাদিস, এই 40টা হাদিসই মেনলি কভার করার চেষ্টা করেছি, কারণ এটা একটা ছোট কোর্স, এখানে এর চেয়ে বেশিতে যাওয়ার সুযোগ নেই। আবার এটা একটা প্রামাণ্য গ্রন্থ, এবং এটা সারা পৃথিবীর সকল স্কলারদের দ্বারা সমাদৃত। এই 40টা হাদিস যে ইমাম নববী সিলেক্ট করলেন আল্লাহ রাসূলের লক্ষ লক্ষ হাদিসের ভান্ডার থেকে। তো এরপরে আমরা যেটা টার্গেট করছি সেটা হচ্ছে এই কোর্সটার ওয়ান অফ দা মানে কি পয়েন্ট হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটা পুরোটা পড়ে ফেলা একবার। কোরআন আমরা পুরোটা পড়াতে পারবো না, হাদিসও পুরোটা পড়াতে পারবো না, কিন্তু আল্লাহ রাসূলের জীবনী গ্রন্থ, অন্তত একটা জীবনী গ্রন্থ ইন ডিটেইলস একবার পড়ানো। এটা 100 পৃষ্ঠার জীবনী গ্রন্থগুলোও না, বা আপনার মানে সংক্ষিপ্তভাবে আল্লাহ রাসূলের মাক্কি জীবন বা শুধু মাদানী জীবন বা লাইফের কোনো একটা ইকোনমিক লাইফ অথবা তার ফ্যামিলি লাইফ, এই বিষয়গুলি নিয়ে না। যেমন আপনারা যারা মাওলানা আব্দুল রহিম সাহেবের পরিবার ও পারিবারিক জীবন পড়বেন, হ্যাঁ, অথবা আব্দুল দায়ার মোহাম্মদ ইউনূসের এই রাসূলুল্লাহ শিক্ষাদান পদ্ধতি বা এই জাতীয় জিনিসগুলি পড়বেন, আপনারা খেয়াল করবেন যে এগুলি আল্লাহ রাসূলের জীবনের একটা নির্দিষ্ট সাইডকে নিয়েছিল। কিন্তু আমাদের টার্গেট ছিল আল্লাহ রাসূলের জীবনীটা একবার সবাইকে দেখায় দেওয়া, কোথা থেকে উনি শুরু করলেন আর কোথা থেকে উনি শেষ করলেন। এবং এই ব্যাপারে কোনো ফিকহি বা অন্যান্য চুটকি বিতর্ক এড়ানোর জন্য আমরা চেষ্টা করছি একটা প্রামাণ্য গ্রন্থ সিলেক্ট করার, সিরাত ইবনে হিশাম। অবশ্যই এর চাইতে কারো কাছে মনে হবে এটা ভালো বই, কারো কাছে মনে হবে এটা ভালো বই। আমরা অত বেশি বিতর্কে না গিয়ে আমরা যে জিনিসটা সহজে বোধগম্য ওই সিরাত গ্রন্থটা আমরা সিলেক্ট করার চেষ্টা করছি। এবং আমাদের টার্গেট হচ্ছে আল্লাহ রাসূলের জীবনীতে এই ডিপ্লোমাটার পরে রাস্তায় 10 জন মানুষ যদি এই ডিপ্লোমাটা করা থাকে, তাইলে আমি আপনি এটা ফিল করবো যে আল্লাহ রাসূলের জীবনীটা তার মাথায় আছে অ্যাটলিস্ট, অর্থাৎ আপনি আমি বুঝতে পারবো যে সে কতটুকু জানে। যেরকম দেখবেন পৃথিবীতে বোলোনিয়া এগ্রিমেন্ট মনে হয়, বোলোনিয়া এগ্রিমেন্টের পরে যেটা হয়েছে সেটা হচ্ছে যে সারা পৃথিবীতে মাস্টার্স ডিগ্রি হোল্ডার একজন মানুষ বলতে কি বোঝায়, এটা আপনি ইউকে তে গিয়ে মাস্টার্স ডিগ্রি সার্টিফিকেট দেখেন তারও এগ্রি করবে, বাংলাদেশে গিয়ে দেখেন তারও এগ্রি করবে। এই যে মাস্টার্স এর সমমান বলতে চাই একজন মানুষের মেন্টাল ফিটনেস এবং নলেজ ফিটনেস এই লেভেলের, এটা বোঝায়। এটা সারা পৃথিবীর মানুষ বুঝে কিভাবে একটা এগ্রিমেন্টের মধ্যে। সিমিলার ভাবে আমরা চাইছি যে এই ডিপ্লোমাটার পরে যাতে এইটা একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে যে সে জানে যে আল্লাহ রাসূল তার জীবনটা কোথায় শুরু করছেন, তার ইসলামী জীবনটা, আর কোথায় গিয়ে এটাকে বলছেন যে পরিপূর্ণতা পাইছে। অর্থাৎ তার মধ্যে একটা ক্লিয়ার পিকচার যেন তার মধ্যে তৈরি হয় রাসূলের জীবনীটা, ইসলামের শুরুটা কোথায় হয়েছে আর ইসলাম কোন জায়গায় গিয়ে বলা হয়েছে যে আল্লাহ রাসূল সফল হয়েছে, এই জিনিসটা যেন তার মধ্যে পুরো পিকচারটা তৈরি হয়। তো সিরাতে ইবনে হিশামকে আমরা যখন পৃষ্ঠায় পৃষ্ঠায় পড়তে থাকি তখন এটার মাধ্যমে আমাদের ওই পথ চলাটা হয়ে যায় রাসূলের জীবনের বিভিন্ন স্টেপগুলোতে। এরপর আমরা কুরআন নিয়ে দেখবেন, আমাদের কুরআন আমাদের বেসিক গ্রন্থ, এটা নিয়ে আমাদের অনেকেরই আন্ডারস্ট্যান্ডিং এর গ্যাপ থাকে। কুরআনের আয়াতগুলি কি রকম, এটা আন্ডারস্ট্যান্ডিংটা কি রকম, দেখবেন অনেক মানুষ কুরআন সম্পর্কে এমন কথা বলে সমাজের রাস্তায়, এবং আমরা নিজেরাও অনেক সময় বলি, এগুলি এক্স্যাক্টলি কুরআনের সাথে যায় না। যেমন কুরআন পড়তে
কি কোরআন পড়তে বেশি আরাম না হাদিস পড়তে বেশি আরাম? যারা কোরআন এবং হাদিস রেগুলার পড়েন তারা জানেন যে হাদিস পড়তে বেশি আরাম। কোরআনের কথাগুলো অনেক কঠিন মনে হয়, কোরআনের স্পিরিচুয়ালিটিটা হাই, কিন্তু কোরআনের কথাগুলির বোধগম্যতা এগুলি খুব কঠিন। মানে এগুলি এগুলি কিন্তু মন থেকে মানে মনের মধ্যে সেট হয়ে যাওয়াটা খুব ইজি না। এটার একটা বড় কারণ আছে, কারণ কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের কথা, ওটা কোরআনের এক একটা বাক্য যারা রেগুলার পড়ে তারা দেখবেন শুনলেই আপনি তার সামনে 10টা কোরআন হাদিসের বাক্য বলেন, দেখবেন সে বাছাই করে বলে দিতে পারবে এইটা মনে হয় আল্লাহর কথা, আর ওইটা আল্লাহ রাসূলের কথা হওয়ার কথা। মানে তারা স্টাইল থেকেই বুঝতে পারে যে এটা কোরআনের কথা। তো এই যে কোরআনের এই যে হিস্ট্রি, কোরআন কিভাবে সংকলিত হলো, আমরা যারা ওয়েস্ট আছি তাদের জন্য আরো বড় একটা চ্যালেঞ্জ বর্তমানে, যে আমাদেরকে খ্রিস্টানরা এসে বলে আমাদের এই বাইবেল যেভাবে সংকলিত কোরআনও তো ওভাবেই সংকলিত, কোরআন তো এর চেয়ে বেশি কিছু মিন করে না। তারপর রাস্তায় রাস্তায় যে কেউ কোরআনের কিছু একটা জিজ্ঞেস করেন, একটা কথা বলে দিবে, আপনি বলতে কিছু একটা বলে দিবে যে আয়াত বলেন, দলিল দেন, দেখবেন অদ্ভুত লাগবে আপনার কাছে যে কোরআনকে আসলে এভাবে ইউজ করা যায় কিনা। এই প্রশ্নগুলি সলভ করবে কি? এটা সলিউশনটা আসবে আমরা যদি ইলমুল কোরআনের কিছু নলেজ পাই, যেখানে কোরআন কিভাবে সংকলিত হয়েছে হিস্ট্রিটা আমরা জানি, কোরআনের মর্যাদাটা আমরা তাহলে ফিল করতে পারবো, আর কোরআন কিভাবে ব্যাখ্যা করতে হয় এটা আমরা যখন বুঝতে পারবো মিনিমাল লেভেলে, তখন দেখবেন রাস্তায় যত যেটা সেটা শুনে আমি আপনি কিন্তু আর খাবো না, মুখ দিব না ওখানে। আমরা বুঝতে পারবো যে এটা এইভাবে চিন্তা করলে হবে না, বা এইভাবে চিন্তা করলে ঠিক আছে। এরপর ইলমুল হাদিসের বিষয়টা একই, দেখবেন রাস্তায় একজন বলে দিবে এটা তো সহিহ হাদিসে আছে, এটা এভাবে করতে হবে, কিন্তু আসলে কি ইসলামিক রুল ডেরিভেশন এভাবে হয়? সহিহ হাদিসে থাকলে ওটা মানতে হয়, সহিহ হাদিসে থাকলে ওটা আমল হয়ে যায়। এই বিষয়গুলো উত্তর দিবে। আর সহি মানে কি বুঝে? সহি মানে কি আসলে সহি? যেটা আমরা অনেকে বলি না যে হালাল লেখা আছে মাংস, এটাকে আসলেই হালাল? এটা মাংসের ক্ষেত্রে যথেষ্ট ইম্পর্টেন্ট বোঝাটা, হাদিসের ক্ষেত্রে বোঝাটা আরো বেশি ইম্পর্টেন্ট। তো এই কারণে সহি মানে কি, জয়ীফ মানে কি, এগুলো ইসলামের ইমপ্লিকেশন কি, এগুলির মাধ্যমে হাদিস কিভাবে সংকলিত হলো, কোরআন থেকে এটার ডিফারেন্সটা কতটুকু, হ্যাঁ কতটুকু গুরুত্ব, ডিফারেন্সটা গুরুত্বের সেন্সে কতটুকু, এই বিষয়গুলো আমাদেরকে বোঝা দরকার। হাদিস কিভাবে ব্যাখ্যা করতে হয়, ইসলামের ইতিহাসে হাদিস ব্যাখ্যা হচ্ছিল কিভাবে, এই বিষয়গুলো আমাদের একটু বোঝা দরকার। তো এই জন্য ইলমুল হাদিসের উপর আমরা একটু পড়ি। এরপরে হিস্ট্রি অফ অ্যান্ড সায়েন্সেস অফ উসুলে ফিক। উসুলে ফিক একটা ভাস্ট এরিয়া। আপনারা দেখবেন মুসলমানদের মধ্যে আজকে পর্যন্ত এই যাবৎকালে যত মারামারি ধরাধরি, এর একটা বড় অংশই হচ্ছে এই উসুলে ফিকটা না বোঝা। ফিকের ছোট্ট একটা রুল নিয়ে আমরা মারামারি করি, ও হানাফি হলে আহলে হাদিস হলে গালাগালি শুরু করে দিই, এক পক্ষ আরেক পক্ষকে ডিজাউন করার চেষ্টা করি। এগুলি প্রত্যেকটাই হয় নলেজের কমতির কারণে। দেখবেন বড় স্কলার যারা হানাফি ফিকের বলেন অথবা আপনি আহলে হাদিসের ফিকের বলেন, তাদের কেউ কিন্তু নিজেরা মারামারি করে না, কিন্তু তাদের শাগরেদদের গরম আরো বেশি, মানে চায়ের থেকে চায়ের কাপ গরম, এরকম একটা অবস্থা। এটা কেন হয়? কারণ হচ্ছে তাদের বেসিক আন্ডারস্ট্যান্ডিংটাই নাই ফিকের ব্যাপারে, ইসলামিক জুরিসপ্রুডেন্সের ব্যাপারে, ইসলামিক প্যানেল সিস্টেমের ব্যাপারে, কিভাবে এটা আসলো, কেন এটা আসলো, এটা দিয়ে ইসলাম আসলে কোন কোন জিনিসটা কন্ট্রাডিক্ট হলো আর কোন কোন জিনিসটা মেনে নিল, এই জিনিসগুলি তাদের আন্ডারস্ট্যান্ডিংটা নাই। তো যার কারণে আমরা চিন্তা করলাম যে এই আমাদের উসুল ফিকের উপরে একটা প্রপার স্টাডি হওয়া দরকার। এরপর ইসলামিক আকীদা এবং বেলিফ সিস্টেম। বর্তমান সময়ে দেখবেন অনেক ইসলামিক মুভমেন্টই জন্ম নিচ্ছে যারা শুধু আকীদাই সহি করতেছেন, আবার অন্য অনেকগুলি মুভমেন্ট জন্ম নিচ্ছেন বা আছেন যাদের কাজই হচ্ছে এটা বিরোধিতা করা। তা আসলে ইসলামিক আকীদা কি, এটা বেসিক পয়েন্ট গুলো কি, এটাকে আসলেই রাস্তায় রাস্তায় এটা নিয়ে যুদ্ধ করার বিষয়, নাকি এটা 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 খুব সাধারণ একটা বিষয় যেটা পড়লে বোঝা যায় এবং যে কেউ বুঝতে পারে, এবং রাস্তায় হাজার হাজার যে মানুষ আছে তাদের মনের মধ্যে এটা রাইট ভাবে আছে, এটা কোনো প্রবলেম না। এই জিনিসগুলো আমরা বুঝতে পারবো কখন? যখন এটার উপর একটা বেসিক স্টাডি আমাদের হয়ে যাবে। তো এই ইসলামিক আকীদা এবং বেলিফ সিস্টেমের উপরে আমরা কিছু জিনিস রাখছি কন্টেন্ট। এরপরে ইসলামিক কোড অফ লাইফ। এখানে মূলত ইসলামের যে বিভিন্ন ডিসিপ্লিনগুলো, ইসলামিক ফাইন্যান্সিয়াল সিস্টেম, ইসলামিক আপনার এই ফ্যামিলি লাইফ, ইসলামিক ইকোনমিক্স, তারপরে আপনার পলিটিক্যাল লাইফ, ইসলামিক সোশ্যাল সিস্টেম, হ্যাঁ ইসলামের জুডিশিয়ারি অবস্থা কি হয়, এই জিনিসগুলো নিয়ে প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা চেষ্টা করছি কিছু কিছু কন্টেন্ট রাখার, যাতে একজন মানুষ একটা ইন্ট্রোডাকশন পায়। দেখুন আজকের যুগে যারা সেকুলার ফরম্যাটে ইসলামের ব্যাপারে চিন্তা করে তাদের আসলে মেইন আর্গুমেন্ট কি? তাদের আর্গুমেন্ট হচ্ছে ইসলাম ইজ নট এ কমপ্লিট কোড অফ লাইফ। আর যারা ইসলামের জন্য ভালোভাবে চিন্তা করে তাদের আর্গুমেন্ট কি? তাদের আর্গুমেন্ট হচ্ছে ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। কিন্তু একজন সাধারণ মানুষ কি জানে কিনা এটাকে আদৌ কমপ্লিট কোড অফ লাইফ কিনা? রাস্তায় দেখবেন অনেকেই বলবে ইসলামী ব্যাংক বলতে কিছু নেই, এগুলো সব ভাওতাবাজি। এটা কিন্তু অনেকে বলে দেয়। আবার অনেকে দেখবেন যে বলবে যে ইসলামের এসব ইকোনমিক সিস্টেম এগুলো একটু যুগোপযোগী না। তো সে কেন বলে? কারণ ও জানেই না এটা যে একটা যুগোপযোগী কিছু সিস্টেম এখানে আছে।
আমাদের টার্গেট হচ্ছে একজন মানুষকে, একজন ভাই বা বোনকে এই ডিপ্লোমাটার মাধ্যমে এই বেসিক জিনিসটা তার মাথায় গেঁথে দেওয়া যে ইসলাম হ্যাজ দ্য সলিউশন ফর অল অফ দিস থিংস। অ্যাটলিস্ট তার এই কনফিডেন্সটা জায়গায় তোলা। ওকে একাডেমিক সিস্টেম বা ফাইন্যান্সিয়াল সিস্টেমের উপরে এক্সপার্ট করাটা এই ডিপ্লোমার টার্গেট না, তাকে ইন্ট্রোডাকশনটা দেওয়া হচ্ছে টার্গেট, যাতে সে আর কখনো এটা ফিল না করে যে ইসলামে কিছু আছে কিছু নাই, এবং থাকলে সেটা কি আছে এটা একটু ফিলিংসটা সে পায়। আর এরপরে মুসলিমরা একটা মিশনারি জাতি, কিন্তু আমরা বর্তমানে ইসলামের অনেক কিছু পড়ি, ফিক নিয়ে পড়তে পড়তে রাত দিন কাবার করে ফেলি, কিন্তু মুসলিমদের সাথে অমুসলিমদের যে রিলেশনশিপ, যেটা আল্লাহ রাসূল এবং তার সাহাবীরা সারা লাইফ টাইম ধরে পড়ে গেছেন, কখনো যুদ্ধ করছেন, কখনো দাওয়াত দিয়েছেন, কখনো সামাজিকতা করছেন, কখনো তাদের মেয়ে বিয়ে করছেন, এগুলো সব করে আল্লাহ রাসূল এবং তার সাহাবীরা ইসলাম এবং অন ইসলামের যে যে কানেকশন পয়েন্টগুলি বুঝছেন, এগুলো আমাদের মুসলিমদের মধ্যে এখন আর নলেজে নাই। যার কারণে আমাদের এখন যাবতীয় ফতোয়া আবর্তিত হয় বিদেশে থাকা যাবে কিনা এটা নিয়ে, কিন্তু বিদেশে থাকা না থাকার বাইরেও মুসলিমদের কমন রেসপন্সিবিলিটি কি এটা নিয়ে আমরা কথা বলি না অমুসলিমদের সাথে। আমরা সব মিলে কথা বলি ফতোয়া নিয়ে, আমরা পুরো ইসলামকে নিয়ে আসছি ফিকের উপরে, বাকি সবগুলি সেক্টরে আমরা ভুলে গেছি। এই ডিপ্লোমাটার টার্গেট হচ্ছে পুরো সবগুলি সেক্টরে একটা ওভারঅল আন্ডারস্ট্যান্ডিং দেওয়া, পাশাপাশি পাশাপাশি কিছু মানে এই কিছু মানে কিভাবে আমল করতে হবে এটারও কিছু জ্ঞান দেওয়া। এটা আমি একটুখানি বলি যে অবজেক্টিভটা আরো কি ছিল এটা। যেমন আমাদের কাজ, আমাদের টার্গেট হচ্ছে একটা ইন্ট্রোডাকশন দেওয়া ইসলামের বেসিক ব্রাঞ্চগুলোর উপরে। সেকেন্ড হচ্ছে আমরা চাচ্ছিলাম যে আমরা কাউকে দু একটা মাস হাতে ধরায় দেওয়া, যে তোমাকে এই ওজিফাটা দিলাম, এই আমলগুলো করো, মনে শান্তি পাবো, বা কোরআনের আয়াতগুলি পড়ো মনে শান্তি পাবো, অথবা এই বইটা লিখলাম পড়ো তোমার ভালো লাগবে, ইসলাম সম্পর্কে অনেক কিছু জানবে না। এটা আমাদের টার্গেট নেই ডিপ্লোমা। এই ডিপ্লোমার টার্গেট হচ্ছে আপনি কিভাবে ফিশিং করবেন ইসলামী নলেজ সেক্টরে। ইসলামী নলেজ সেক্টরে এরপরে আপনাকে আর কেউ ধরে আগাইতে হবে না হাতে ধরে, আপনি নিজেই পথগুলি চিনে হাঁটতে পারবেন, এই জিনিসটা তৈরি করে দেওয়া। তো এখানে ওইটাই হচ্ছে বিষয়, যে একজনকে কয়টা মাছ হাতে দিয়ে বলানো যে আজকে খাও, কারণ তাকে জালটা দিয়ে শিখিয়ে দেওয়া যে এভাবে মাছ ধরতে হয় যাতে সে আজীবন খেতে পারে, এই ব্যবস্থাটা আমরা করতে চাই এই ডিপ্লোমাটা মাধ্যমে। এরপরে যেটা সেটা হচ্ছে ফোকাসিং অন ব্রেথ অফ ইসলামিক নলেজ রাদার দেন ইন ডেপথ স্টাডি। তো ডিপে ঢুকাটা টার্গেট না, কারণ শুধু ইসলামের এক একটা ছোট ব্রাঞ্চের উপরে শত শত পিএইচডি হতে পারে এবং হচ্ছে, সেখানে একটা ডিপ্লোমা, তাও আবার 60 ঘন্টার একটা ডিপ্লোমাতে আমি আপনি সব ইন্ডিয়ার জন্য যাবো, এটা কোনোদিন সম্ভব না। তো এখানে অল্পবিদ্যা ভয়ঙ্করী অবস্থা আমরা কেউ পড়া ঠিক হবে না। এটা খুব পরিষ্কার কথা যে ব্রেথটা জানায় দেওয়া হচ্ছে আমাদের টার্গেট, বিস্তারটা জানায় দেওয়া, ডেপথটা জানায় দেওয়াটা আমাদের এখানে টার্গেট না। ডেপথটা আপনি আপনার ইন্টারেস্ট অনুযায়ী যে সেক্টরে আপনি কাজ করেন আপনি আপনার মতো জেনে নেবেন, কিন্তু আপনি কিভাবে জানবেন রাইটলি গাইডেড ওয়েটা কি, এটা আপনি আপনি আমি এই ডিপ্লোমা থেকে ইনশাআল্লাহ জানতে পারবো। এরপর ডেলভিং ইনটু দ্য কনফিডেন্ট ওয়ার্ল্ড অফ ইসলামিক ভলান্টিয়ারিং। তো এখানে একটা বিষয় কি সেটা হচ্ছে যে আমরা অনেকেই দিনী কাজ করি, দিনী কাজের সাথে সম্পৃক্ত হই, কিন্তু নলেজটা প্রপারলি না পাওয়ার কারণে আমরা এক্সট্রিমিজমের চর্চা লিপ্ত হই, বা আমরা আমরা আসলে যেটা যেভাবে করা করতে পারি। যেমন আমি আজকেও আপনাদের এই প্রোগ্রামটায় বসার আগে আরেকটা স্টাডি সাইকেলে ছিলাম, যেখানে কিছুভাবে আলোচনা করছিলেন, এবং আমি দেখলাম ওখানে পরিচালক অন্য সবাইকে বলতেছেন যে ইমাম যদি তাড়াহুড়ো করে নামাজ পড়ে ওই নামাজ আর হবে না, ওই ইমামের পিছনে আর নামাজ পড়া যাবে না। এবং আমি এটা শুনছিলাম যে উনি এটাই বলছেন। কেন বললেন? উনি তখন হাদিসের দলিলও মেলে দিলেন। মানে আমি এটাকে দলিল দেওয়া বলি না, আমি এটাকে বলি যে দলিল ছুঁড়ে দেওয়া। তিনি দলিল মেলে দিলেন কিভাবে? যে অমুক হাদিস আল্লাহ রাসূল বলছে যে তাড়াহুড়ো করে নামাজ পড়লে তার নামাজ হবে না বলতে। তো এই কারণে ওই ইমামের নামাজ হবে না, তাহলে ওই ইমামের পিছনে আর নামাজ হবে না। তা আপনি এবার চিন্তা করেন, আমাদের দেশে হাজার হাজার যে ইমামরা একটু জলদি নামাজ পড়ে, মুসল্লিরা যদি পেছন থেকে সবাই ধরে বসে যে নামাজ হবে না, আর এরপর প্রত্যেকটা মসজিদে মারামারি লাগে, তো এতে কি মুসলমানদের আর কোনো ভালো হবে না খারাপ হবে? বা এটা কোনো ওয়ে কিনা যে ইমিডিয়েটলি ইমামের পিছনে নামাজ হবে না বলে সরে আসাটা? তো এই জিনিসগুলি বুঝার বিষয়। হ্যাঁ, তো এই জন্য ইসলামিক ভলান্টিয়ারিং এর ক্ষেত্রেও কিন্তু নলেজটা খুব ইম্পর্টেন্ট। মানুষের নলেজ যত বাড়ে, মানুষ যত সফর করে আর সারা পৃথিবীর কালচারগুলিকে দেখে, ততটার মনোবল বাড়ে, বড় হয়। সে বুঝতে পারে যে আরেকজনকে কিভাবে হ্যান্ডেল করতে হয়। একটু আগে দেখবেন আমি এর আগের একটা স্লাইডে এই কথাটা লিখছি, যে এখানে দেখেন এই স্লাইডটাতে, দেয়ার ইজ নলেজ দেয়ার ইজ ফ্রিডম বাট দ্য ডিফারেন্স ইজ কম্প্রেশন। আপনার ওদের কম্প্রেশনটা আছে কিনা এটা খুব ইম্পর্টেন্ট। এই জন্য ইসলামিক ভলান্টিয়ারিং এর জগতে আমরা কেউ যদি অগ্রসর হইতে চাই, আমাদের এই বেসিক আন্ডারস্ট্যান্ডিং গুলি থাকা দরকার।
এই ডিপ্লোমাটা সে বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা একজন মানুষকে দিতে পারে, একজন ভাই বোনকে। তো এট টাইম যেটা তার অবজেক্টিভ সেটা হচ্ছে যে আমরা একটা উম্মা অফ নলেজ হইতে চাই, উম্মা অফ ইগনোরেন্স বা উম্মা অফ শাউটিং বা উম্মা অফ ফাইটিং এর থেকে বের হই। এটা হচ্ছে ডিপ্লোমার টার্গেট। আর এরপরে এই ডিপ্লোমাতে আমরা কিভাবে করি এটা যদি বলতে চাই, আমরা 2 থেকে 5টা সেশন পার উইক দিতে পারি। 5টা সেশন তো আসলে সম্ভব না যখন ওয়ার্ক টাইম থাকে তখন। তো সুতরাং হয়তো সপ্তাহে 2টা সেশন হতে পারে, এক একটা সেশন 2 ঘন্টা ব্যাপী। তো 2টা করে সেশন হলে অ্যারাউন্ড 15 সপ্তাহ সময় লাগবে, কারণ এটা 30টা মডিউলের একটা ডিপ্লোমা। এর মধ্যে প্রথম 20 মিনিট আমরা একটা কুইজ কোশ্চেন হবে, এটা আগের দিন যে স্টাডি ছিল ম্যাটেরিয়াল ওগুলির উপরে, অর্থাৎ প্রত্যেক মডিউলে একটা কুইজ কোশ্চেন আছে 15 বা 20টা কোশ্চেন নিয়ে। আর 120 মিনিটের মতো বাকি 100 মিনিট আমরা স্টাডি টাইম পাবো। এই স্টাডি টাইম 120 মিনিটের মধ্যে অ্যারাউন্ড 40 থেকে 45 পৃষ্ঠা স্টাডির জন্য দেওয়া হবে, সেলফ স্টাডির জন্য। অর্থাৎ আমরা অনলাইনে কোনো লেকচার দিব না, হয়তো বা একটা ইন্ট্রো ভিডিও থাকতে পারে যে আজকের টপিকটা কি 4-5 মিনিটের, এছাড়া আর কোনো লেকচার হবে না। এটা একজন ব্যক্তি নিজে বসে ওই অনলাইনে ভার্চুয়াল ক্লাসরুমের মধ্যে থেকে উনি এটা পড়তে হবে। পড়তে পড়তে আপনার যদি কখনো কোনো প্রশ্ন তৈরি হয় আপনি হ্যান্ড রেজ করবেন এবং আমরা এটা ডিসকাস করবো। বাকিরা কেউ শুনতে আগ্রহী হলে আপনি সাউন্ড অন করে শুনবেন, শুনতে আগ্রহী না হলে আপনি লাইনে থাকবেন বা সাউন্ড আপনি কমিয়ে রাখবেন, শেষ। কিন্তু সবাই কানেক্টেড থাকাটা এখানে আমরা এটাকে মনে করি যে এটা এই কোর্সটা প্রপারলি বুঝে একজন মানুষ কমপ্লিট করার জন্য খুব জরুরি। কেউ হয়তো বলতে পারে ভাই আমি কি একটু পরে বসলে হয় না, বা আমি নিজে পড়ে নিলে হবে না। এটা অবশ্যই হতে পারে, কিন্তু আমি এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে যারা এটা বলে তারা শেষ করতে পারে না এটা। এবার এটা আপনাদের চয়েস, আপনারা কি এটা বলবেন কি বলবেন না। তো এরপরে কিন্তু এভরি আপনি সব আপনার এটা পুরো কোর্সটা কমপ্লিটলি সুপারভাইজড, অর্থাৎ এই যে ভার্চুয়াল ক্লাসরুমে কল অন করা থাকবে সেই সময় একজন টিচার সবসময় সেখানে থাকবেন। অর্থাৎ আপনার যে কোনো টাইমে কোশ্চেন রেজ করে বা ভয়েসটা রেজ করে বলতে পারেন, কোশ্চেন করতে পারেন এবং সেটা নিয়ে ডিসকাশন হতে পারে। আর কোর্স কন্টেন্টগুলি আমরা মুডল একটা সিস্টেম আছে, আপনারা কেউ ইউজ করেছেন কিনা জানি না, হয়তো আপনার ওখানে ইউনিভার্সিটিতেও ইউজ হয়। মুডলের মাধ্যমে আমরা পুরো কোর্স কন্টেন্টগুলো ডিসপ্যাচ করি এবং এক্সামগুলিও মুডলেই হয়। আপনি লগ ইন করে ওখানে এক্সাম দিয়ে দিবেন প্রথম 20 মিনিটে। এমসিকিউ পদ্ধতিতে কোশ্চেনগুলো হয় প্রত্যেকটা সেশনের উপরে, ওপেন বুক এক্সাম। সো আপনার এটা এবং এখানে এই মানে আপনি ধরেন এই সপ্তাহে আপনার যে 100 মিনিট সময় ওর মধ্যে আপনি 40-45 পেজ পড়ে শেষ করতে পারেননি, তাহলে আপনি এটা পরের সেশনের আগে যদি শেষ করে ফেলেন, কারণ এক্সামটা হবে পরের সেশনের প্রথমে, সো এটা শেষ করে ফেলার সুযোগ আছে। সো এটা একটা সুপারভাইজড লার্নিং মেথড আমরা অ্যাপ্লাই করতেছি। তো এরপরে যেটা সেটা হচ্ছে লুকিং ফর বেস্ট এক্সপিরিয়েন্স, মানে আপনি যদি বেস্ট এক্সপিরিয়েন্সটা পেতে চান এই কোর্স থেকে, অর্থাৎ আপনি কোর্স এটা করে যে বদনাম করবেন না, এটাই আসল কথা। তো এটা এনশিওর করতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার নিজে এই কোর্সের মানে ভর্তি হতে গেলে 15টা সপ্তাহ দেখেন, আমরা সবাই কিন্তু ড্যানিশ ল্যাঙ্গুয়েজ কোর্স, ফিনিশ ল্যাঙ্গুয়েজ কোর্স, অনেক কিছু করছি লাইফের এই টাইম পর্যন্ত আসতে গিয়ে, অনেকে আইএলটিএস কোর্স বা আরো অনেক কিছু করছি। আমরা কিন্তু জানি সপ্তাহে 2 দিন 2 ঘন্টা করে এক একটা ক্লাস থাকলে এটা কি হয় এক্স্যাক্টলি। এটা এক্স্যাক্টলি ওইরকমই একটা কোর্স, জাস্ট 15টা সপ্তাহ 3.5 মাস সময়। এই 3.5 মাস সময় যদি আমরা একটু কষ্ট করে একবার দিই, আমরা কিন্তু খুব ব্যালেন্সড ফরম্যাটে ইসলামের বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের হয়ে যায়। পুরো রাসূলের পুরো জীবনীটা আমার মাথার মধ্যে ঢুকে যায়, আমার কলিজার মধ্যে ঢুকে যায়। কোরআনের জিস্ট অংশগুলো, চুম্বক অংশগুলো আমার কলিজায় থাকে তখন। এই জিনিসটা যদি আপনি একবার নিতে পারি, এবং সমাজে যে ইসলাম নিয়ে বিভিন্ন আন্ডারস্ট্যান্ডিং, এই আন্ডারস্ট্যান্ডিং গুলোর সামঞ্জস্য সাজুজ্য এগুলি কোথায়, এই জিনিসটা আমার মাথায় ঢুকে যায়, মাকাসিদুল ইসলামটা আমি বুঝতে পারি। এটা যদি একবার ফিল করতে পারি তাহলে এই কোর্স আর কষ্টকর মনে হবে না। 15টা সপ্তাহ দেখবেন চলে যাবে। আজকে যারা আমার সাথে বসছেন 3.5 মাস পরে 4 মাস পরে আপনাদের সাথে আমার আবার কথা হবে, আপনাদের কোনো স্টাডি সার্কেলে দেখবেন আমিও বসলাম। কিন্তু এর মধ্যে কেউ দেখা যাবে এই ডিপ্লোমাটা করে বসছেন, কেউ এটা না করে বসে আছেন, এবং এটা কিন্তু আসলে জেনুইন পার্থক্য মেক করবে ইনশাআল্লাহ, এটা আমি বিশ্বাস করি। তো আপনার একটা কোয়াইট স্টাডি এনভায়রনমেন্ট আপনাদের দরকার হবে, যে আপনি যদি বাসায় থাকেন যেখানে বাচ্চা কাচ্চাও আছে, তাহলে আপনার উচিত হবে যদি পারা যায় 2 ঘন্টার সময় একটু কোয়াইট একটু টাইম বের করা, মানে এটাকে মিক্স আপ না করা যে আমি তো ওই বাচ্চা কাচ্চা কোলে নিয়ে বসে আছি একটু দেখলাম এরকম, তাহলে আপনি নিজেই কনসেন্ট্রেশনটা হারাই ফেলবেন, ইন্টারেস্ট আস্তে আস্তে চলে যাবে আপনার। এটা অনেকটা হচ্ছে আপনি পোলাও খাবেন, দুপুরে ভালো রান্না হয়েছে
কিন্তু 1টা বাজে সবাই খাইতে বলবে, আপনি 12টার দিকে 2 লোকমা নিয়ে এমনি মুখে খাইলেন, আপনি দেখবেন আপনার ক্ষুধাটা নষ্ট হয়ে যাবে, আর আপনি 1টা বাজে আসলে সবার সাথে আর এরকম এনজয় ফরম্যাটে খেতে পারবেন না। এই জন্য কোয়াইট এবং ভালো একটা স্টাডি এনভায়রনমেন্ট জরুরি। হ্যাঁ, এবং আপনার অনলাইনে কানেক্টেড থাকাটা ফুল ডিউরেশন অফ সেশন। আপনি যদি চিন্তা করেন যে আমি 1 ঘন্টা কানেক্টেড থেকে চলে যাব, এক্সেপশনাল কেসে আপনি খুব বড় কাজ থাকে, এটা ভালো, কোনো সমস্যা নেই। কিন্তু যদি আপনি এমনিতেই এটা 1 ঘন্টা কানেক্টেড থেকে চলে যান, তাহলে মোটামুটি ধরে রাখতে পারেন ভাই আমি আমার এক্সপেরিয়েন্স থেকে বলি আপনি এটা শেষ করতে পারবেন না, মানে এক্সেপশনাল না হয়ে যায়। আমাকে এটা যদি আমার বেয়াদবিরা মাফ করবেন, বাট আমি এটা খুব খোলামেলা ভাবে বললাম। Your clear willingness to complete your reading assignment during the study session is extremely important. এটাই হচ্ছে কথাটা। এরপর হচ্ছে প্রফেশনাল স্ট্যান্ডার্ড পার্টিসিপেশনটা আমরা এক্সপেক্ট করি এবং আমরা পুরো বিশ্বাস করি যে আপনি এটা করবেন। এমন যেন না হয় যে আপনি আসলে সাব স্ট্যান্ডার্ড ভাবে পার্টিসিপেট করতে যাচ্ছেন। Feel free to ask, take break, but please do not make it in a way like unprofessional or sub-standard. মানে আপনি ব্রেক নিয়ে আধা ঘন্টা আসলেন না, বা এমনি বসে বসে গল্প গুজব করতেছেন কারোর সাথে না, আপনার 2 ঘন্টার সময়টা আপনি একটু চেষ্টা করেন যদি আপনি ফ্রি থাকেন যাতে পুরোটা দেওয়া যায়। Focus on getting general idea of the topic rather than in-depth understanding. So আমাদের এখানে যেটা বললাম যে কোর্সটার টোটাল টার্গেট হচ্ছে ওভারঅল ব্রেডটা জানাই দেওয়া একজন মুসলিমকে, ইসলামের দিক বিভাগগুলি কি, ইসলামকে কমপ্লিট কোড অফ লাইফ কিনা, কেন কমপ্লিট কোড অফ লাইফ, এবং এটার বেসিক বিষয়গুলো আমি কিভাবে পালন করতে পারি, পাশাপাশি অন্যদেরকে আমি কিভাবে রেসপেক্টফুলি দেখে ইসলামের সামঞ্জস্যটা বের করতে পারি সারা পৃথিবীতে গ্লোবাল উম্মাহ কনসেপ্টে। এটা হচ্ছে আগ্রহ। এরপর যেটা সেটা হচ্ছে ফোকাস অন গেইনিং ওভারঅল আইডিয়া অ্যাজ এ স্টোরি অফ ইচ টপিক। মানে আপনি যে টপিকটা আজকে 40-45 পেজ পড়বেন, এটাকে একটা স্টোরি হিসেবে নেওয়ার চেষ্টা করি যে আজকের স্টোরি হচ্ছে আমার এটা। ওখানে নাম আছে, সাল আছে, ইতিহাস আছে, এটা মুখস্থ করাটা আমাদের টার্গেট না। দেখেন আমি লিখে রাখছি যে আওয়ার টার্গেট ইজ শেপিং এ থিঙ্কিং মাইন্ড। আপনার মাইন্ডটাকে শেপ করাটা এই ডিপ্লোমাটার টার্গেট, ইনস্টিড অফ মেকিং এ রেপোজিটরি অফ নাম্বারস এন্ড নেমস। আমরা এটা টার্গেট না আমাদের। আপনি কয়েকটা রুলস মুখস্থ করবেন নামাজের, অবশ্যই নামাজের রুলস এই ডিপ্লোমাতে আছে, কিন্তু ওই নাম্বার এবং নেম গুলো মুখস্থ করাটা আমাদের টার্গেট না, করাটা আমাদের টার্গেট হচ্ছে আন্ডারস্ট্যান্ডিংটা না আমাদের। তো সাকসেসটা আমরা কিভাবে ডিফাইন করবো, আমাদের যারা 50% প্রত্যেকটা মডিউলে পাইতে হবে, তাহলে ধরুন বুঝুনে পাস করতেছেন। আর যারা 70% অ্যাভারেজ, তার থেকে বা তার বেশি মার্কস পাবেন, হ্যাঁ, তাদেরকে আমরা একটা স্মার্ট ওয়াচ একটা করে পুরস্কার দেওয়ার আমাদের আগ্রহ আছে। যারা সেকেন্ড এবং থার্ড হবেন তাদেরকে একটা একটা 7 ইঞ্চি ট্যাব দেওয়ার আগ্রহ আছে। আর যিনি উইনার হবেন, নাম্বার 1 হবেন, তাকে আমরা একটা আইপ্যাড দেওয়ার আগ্রহ আছে। গতবার যিনি উইনার হয়েছেন উনি মোর দেন 90% মার্কস পেয়েছেন। সেকেন্ড থার্ডের ওরাও প্রায় 80% এর উপরে মার্কস পেয়েছেন। সো মোটামুটি একটা আইডিয়া বলবো আমাকে আপনি। এটা একটা ছোট্ট কোর্স, 3.5 মাসের, সপ্তাহে মাত্র 2 দিন, একটা ল্যাঙ্গুয়েজ কোর্সের মতো। তো ওইভাবে যদি নেওয়া যায় তাহলে দেখবেন এটা কোনো কঠিন কিছু না, আর এটা একটা ছোট্ট চ্যালেঞ্জ। লাইফে একবার যদি আমরা করে ফেলি, আমার বিশ্বাস যে আপনারা অনেকে ইনশাল্লাহ এর চেয়ে অ্যাডভান্স লেভেল ডিপ্লোমা বা আরো অনেক নলেজ ইনশাল্লাহ অর্জন করবেন। কিন্তু আবার এটাও বাস্তবতা যে এখানে একটা বড় অংশ তার লাইফ টাইমে এই ডিপ্লোমাটা যদি করে এর চেয়ে বেশি কোনো আর রেগুলার সিস্টেমিক স্টাডিতে যাবে না। এটা আমাদের সমাজের বাস্তবতা। যার কারণে এই স্টাডিটা যদি একটুখানি মনোযোগে একবার করেন, আপনার লাইফ টাইমে অনেকের জন্য এটা একটা ভালো টিচিং মেথড ইনশাআল্লাহ। আপনারা যদি ফিনল্যান্ডে 10 জন বা ওইরকম বেশি হয়ে যান, তাইলে আমার সাজেশন হচ্ছে আপনাদের জন্য সেপারেট ব্যাচ রান করা। কারণ এটা 10-12 জন হইলে পুরো জিনিসটা একটা গ্রুপের মতো করে জমে। এটা 50-100 জন হওয়াটা আমাদের টার্গেট না কোনোভাবে। আমরা যদি তাহলে 10 জন করতে পারি তাহলে তো ফিনল্যান্ডে আমরা আলাদা একটা করতে পারি। সেক্ষেত্রে হ্যাঁ, টাইমিং 10-12 জন হলে এটা ওয়ার্ড দিয়ে না হয় আর কি। চিন্তা করতেছে যদি 10 জন যদি হয় সেক্ষেত্রে আমরা যদি আলাদা একটা গ্রুপ রান করতে পারি সেক্ষেত্রে টাইম ফ্লেক্সিবিলিটি পাওয়া যাবে আর কি। আমরা হ্যাঁ হ্যাঁ, টাইম ফ্লেক্সিবিলিটি পাওয়া যাবে। আরেকটা বিষয়, আপনারা যদি নিজেদের পরিচিত হন, কারণ 10-12 জন কিন্তু একটা ছোট্ট গ্রুপের মতো। অনেকটা আন্ডারগ্রেডের ছেলেপেলেরা দেখবেন ক্লাসে ক্লাসমেটদের সাথে মজা করতে করতে কিন্তু লাইফটা পার করে, পড়াশোনা করে, তাই না? তো এটা কিন্তু ওইরকম হবে। আমি ডেনমার্কের প্রথম ব্যাচটা রান করতে গিয়ে আমি যেটা দেখলাম, ওই 10-12 জন কিন্তু যথেষ্ট হাস্যরসিকতা করতে একে অপরকে, ওরা আইপ্যাড নিয়ে প্রতিযোগিতা করতো কে পাচ্ছে না পাচ্ছে, জমে ভালো আর কি নিজেদের মধ্যে হলে।